বাংলা সাহিত্য তথা বিশ্ব সাহিত্যের সেরা কিছু অসামান্য গল্প দিয়ে সাজানো আমাদের প্রতিটা পর্ব। এসো গল্প শুনি। আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ বক্সী সিরিজের অন্যতম একটি রহস্য রোমাঞ্চ ভরা গল্প অর্থমনর্থ। স্নানাহারের জন্য উঠি করছিলাম। বেলা 10টা বেজে গিয়েছিল। এমন সময় পাশের ঘরের টেলিফোনের ঘণ্টি বেজে উঠল। ব্যোমকেশ উঠে গিয়ে ফোন ধরল। শুনতে পেলাম, হ্যালো, কে আপনি? বিধুবাবু? ও নমস্কার নমস্কার, কি খবর? হ্যাঁ, বলেন কি? আমায় যেতে হবে? তা বেশ, কত নম্বর? ও আচ্ছা, আধ ঘন্টার মধ্যে গিয়ে পৌঁছবো। পাঞ্জাবির বোতাম লাগাতে লাগাতে ব্যোমকেশ ঘর থেকে বেরিয়ে এলো। বলল, চলো হে অজিত, একটু ঘুরে আসা যাক। একটা খুন হয়ে গেছে, বিধুবাবু স্মরণ করেছেন। আমি দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, কোন বিধুবাবু? ডেপুটি কমিশনার? ব্যোমকেশ হেসে বলল, হ্যাঁ তিনি। আমার ওপর এত দয়া কেন হলো বুঝতে পারছি না। নিজের ইচ্ছা যে ডাকেননি তা তার কথার হাবভাবেই বোঝা গেল। বোধহয় ওপর থেকে তারা এসেছে। পুলিশের ডেপুটি কমিশনার বিধুবাবুর সঙ্গে কাজের সূত্রে আমাদের আলাপ হয়েছিল। তিনি বেশ মুরব্বি গোছের লোক ছিলেন। দেখা হলেই প্রারম্ভিকভাবে ব্যোমকেশকে অনেক সদুপদেশ দিতেন। ব্যোমকেশ যে বুদ্ধি ও কর্মদক্ষতায় তার থেকে সব দিক দিয়ে ছোট, এ কথাটি ঘুরিয়ে ফিরে নানাভাবে প্রকাশ করার চেষ্টা করতেন। ব্যোমকেশ অত্যন্ত বিনীতভাবে তার লেকচার শুনত ও মনে মনে হাসত। বিধুবাবু নিজের গুণগরিমার বর্ণনা করতে করতে অনেক সময় পুলিশের অনেক ভেতরকার খবর প্রকাশ করে ফেলতেন। তাই পুলিশ সংক্রান্ত কোনো খবরের প্রয়োজন হলে ব্যোমকেশ তার কাছে উপস্থিত হয়ে এক দফা লেকচার শুনে আসত। যৌবনকালে বোধ করি বিধুবাবু একেবারে নির্বোধ ছিলেন না। বিশেষত এই বয়স পর্যন্ত তার অসাধারণ ধৈর্য ও কর্মোৎসাহ ছিল। কিন্তু পুলিশ আইনের কলে পড়ে তার বুদ্ধিটা প্রায় যন্ত্রের মতো হয়ে পড়েছিল। সহকর্মীরা আড়ালে তাকে বুদ্ধুবাবু বলে ডাকত। যাই হোক, তাড়াতাড়ি কিছু জলখাবার খেয়ে আমরা দুজনে বাইরে বেরিয়ে পড়লাম। বাসে যথাস্থানে পৌঁছতে মিনিট 20 সময় লাগল। স্থানটা শহরের উত্তরাংশে, ভদ্র বাঙালির পল্লীর কেন্দ্রস্থল। নম্বর খুঁজতে খুঁজতে চোখে পড়ল একটি বাড়ির দরজায় দুজন লাল পাগড়িওয়ালা দারোয়ান সতর্কভাবে গোপে চারা দিচ্ছিল। বুঝলাম এই বাড়িটাই ঘটনাস্থল। ব্যোমকেশের নাম শুনে কনস্টেবল দুটো পথ ছেড়ে দিল। আমরা প্রবেশ করলাম। বাইরে থেকে দেখলে দোতলা বাড়িটা ছোট বলেই মনে হয়, কিন্তু ভেতরে বেশ সুপ্রসর এবং অবস্থাপন্ন লোকের বাড়ি বলে মনে হয়। বাড়িতে প্রবেশ করেই সম্মুখের খোলা দালানে বড় বড় টবে বাহারে তালগাছ সাজানো রয়েছে। চোখে পড়ল একটা প্রকাণ্ড কাচের পাত্রে লাল মাছ খেলা করছে। দালানের 3 ধারে বারান্দাযুক্ত কয়েকটি ঘর। প্রবেশদ্বারের সম্মুখে দালানের অপর প্রান্তে ওপরে ওঠার জন্য দুমুখো সিঁড়ি। ডান ধারে একটা ঘরে অনেক লোক গিজগিজ করছে দেখে আমরা সেদিকেই গেলাম। দেখলাম ঘরের মাঝখানে টেবিলের সামনে স্থূলকায় কাঁচা পাকা দাড়িওয়ালা বিধুবাবু ভুরু কুঞ্চিত করে বসে আছেন। বাড়ির চাকরের জিজ্ঞাসাবাদ শেষ হয়ে গেছে। বামুন ঠাকুরের জিজ্ঞাসাবাদ চলছে। লোকটা কাদো কাদো মুখে জোর হাতে দাঁড়িয়ে বিধুবাবুর কড়া কড়া প্রশ্নের জবাব দিচ্ছে এবং ধমক খেয়ে চমকে চমকে উঠছে। কয়েকজন পুলিশ কর্মচারী চারদিকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমাদের দেখে বিধুবাবুর মুখ আরো অপ্রসন্ন হয়ে উঠল। আপনারা এসছেন, বসুন। বিশেষ কিছু নয়, একটা খুন হয়েছে।
সামান্য ব্যাপার, কে আসামি তাও পরিষ্কার বোঝা যাচ্ছে। ওয়ারেন্টও ইস্যু করে দিয়েছি, কিন্তু কর্তার হুকুম হলো আপনাকে ডাকতে, তাই। বিধুবাবু সজোরে গলা ঝাড়া দিয়ে বললেন, কর্তার ইচ্ছায় কর্ম। আপনিও দেখুন, যদিও দেখবার কিছুই নেই। কৈতববাদের অপার মহিমা। দেবতা একটু প্রসন্ন হলেন, বললেন, এবারই কর্তা করালিবাবু গত রাত্রে ঘুমন্ত অবস্থায় খুন হয়েছে। মৃত্যুর ধরনটা একটু নতুন গোছের, তাই সাহেব একেবারে ঘাবড়ে গেছেন। কিন্তু আসলে ব্যাপার খুব সহজ। করালিবাবুর এক ভাগ্নে মতিলাল, সেই এ কাজ করেছে, আর করেই ফেরার হয়েছে। ব্যোমকেশ বিনীতভাবে বলল, গোড়া থেকেই সমস্ত কথা না বললে আমার মতো লোকের পক্ষে বুঝে ওঠা সম্ভব নয়। দয়া করে একটু খোলসাভাবে বলবেন কি? বিধুবাবুর মুখের মেঘ সম্পূর্ণ কেটে গেল। তিনি একটু হেসে বললেন, একটু বসুন, এই লোকটির এজাহার শেষ করে নি, তারপর সব কথা আপনাকে বুঝিয়ে বলবো। পাচক ব্রাহ্মণটা তখনও দাঁড়িয়ে কাঁপছিল। বিধুবাবু তাকে প্রচণ্ড এক ধমক দিয়ে বললেন, সাবধান হয়ে বুঝে সমঝে কথা বলবে। আগে বিধুবাবু তখন অসমাপ্ত জেরা আরম্ভ করলেন। কাল রাত্রে তুমি মতিলাল বাবুকে কখন বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছিলে? আগে ঘড়ি তো দেখিনি, বোধহয় 1টা 2টো হবে। ঠিক করে বলো, একটা না দুটো? আগে 12টা 1টা হবে। আবার 5 রকম কথা, ঠিক বলো, 12টা না একটা না দুটো? পাচক একটা ঠোক গিলে বলল, আগে 12টা। দারোগা দুরন্ত গতিতে জবানবন্দি লিখতে লাগলেন। তিনি চোরের মতো পা টেপে টেপে বেরিয়ে গেলেন? আগে হ্যাঁ, তিনি প্রায় রোজ রাত্রিরেই বাড়িতে থাকতেন না। আবার বাজে কথা, যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। মতিলাল বাবুকে তুমি উপর থেকে নেমে আসতে দেখেছিলে? আগে না হুজুর, তিনি যখন সদর দরজা দিয়ে বেরিয়ে যান তখনই দেখেছিলাম। উপর থেকে নামতে দেখোনি? তুমি তখন কোথায় ছিলে? আগে আমি হ্যাঁ আমি। সত্যি বলো, তুমি তখন কোথায় ছিলে? ভয়ে পাচকটা শুকিয়ে গিয়েছিল। অস্পষ্ট কণ্ঠে বলল, আগে ধর্মাবতার, আমার দেশের লোকেরা এই বাড়ির সামনেই মেজ করে থাকে, তাই রাতের কাজকর্ম শেষ হলে তাদের আড্ডায় গিয়ে একটু বসি। ও, তুমি তখন আড্ডায় বসে গাজায় দম দিচ্ছিলে? আগে সদর দরজা তাহলে খোলা ছিল? ভয়ে পাচকটা শুকিয়ে গিয়েছিল। অস্পষ্ট কণ্ঠে বলল, আগে হ্যাঁ। বিধুবাবুর ভ্রুকুটি গভীরতর হল। তিনি কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, তাহলে রাত্রে বাড়িতে কারা আসা যাওয়া করেছিল তুমি আড্ডায় বসে বসে দেখেছিলে? আগে আর কেউ এই বাড়ি থেকে বেরোয়নি। তুমি কখন বাড়ি ফিরলে? আগে মতিলাল বাবু চলে যাবার আধ ঘন্টা পরেই আমি বাড়িতে এসে দরজা বন্ধ করে দিলুম। সুকুমার বাবু তার আগেই ফিরে এসেছিলেন। সুকুমার বাবু আবার কোথা থেকে ফিরে এসেছিলেন? তা জানি না হুজুর। তিনি কখন ফিরেছিলেন? মতিবাবু বেরিয়ে যাওয়ার 20-25 মিনিট পরে। পাচক ঠাকুর ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে সেখান থেকে চলে গেলেন। বিধুবাবু তখন ঘর থেকে অন্যান্য পুলিশ কর্মচারীদের সরে যেতে বললেন। ঘরে কেবলমাত্র আমি আর ব্যোমকেশ রইলাম। বিধুবাবু আমাদের দিকে ফিরে বললেন, দেখলেন তো, একজনকে জেরা করেই সব কথা বেরিয়ে পড়ল। ভালো করে জেরা করতে জানলে, যা হোক, আপনাকে গোড়া থেকে না বোঝালে আপনি বুঝতে পারবেন না। বাড়ির সকলের জবানবন্দি নিয়ে যেসব কথা জানা গেছে তাই মোটামুটি আপনাকে বলছি, মন দিয়ে শুনুন। ব্যোমকেশ মাথা নিচু করে নীরবে কথা শুনতে লাগল। বিধুবাবু বলতে আরম্ভ করলেন, এই বাড়ি যিনি কর্তা ছিলেন তার নাম করালি বাবু। তিনি বিপত্নীক ও নিঃসন্তান ছিলেন, বেশ অবস্থাপন্ন লোক। কলকাতায় 4-5খানা বাড়ি আছে, তাছাড়া ব্যাংকেও 2-3 লাখ টাকা জমা আছে। স্ত্রী পুত্র না থাকলেও তার পুষ্যির অভাব নেই। 3টি ভাগ্নে, মতিলাল, মাখনলাল আর ফণিভূষণ।
এবং শ্যালির 2টি ছেলে মেয়ে। সব শুদ্ধ এই 5টি লোককে করালিবাবু প্রতিপালন করতেন। তারা সবাই এ বাড়িতেই থাকে, তাদের 3 কুলে কেউ নেই। যতদূর জানা যায় করালিবাবুর ভয়ঙ্কর খিপিস মেজাজের লোক ছিলেন, বাদ ব্যাধিতে পঙ্গু ছিলেন, বয়সও 60-62 হয়েছিল, তাই নিজের ঘর থেকে বড় একটা বেরুতেন না। কিন্তু বাড়ি শুদ্ধ লোক তাকে বাঘের মতন ভয় করত। তার এক অদ্ভুত পাগলামি ছিল, তিনি কেবলই নিজের উইল তৈরি করতেন। তার 3খানা উইল তিরাস থেকে বেরিয়েছে। প্রথমটায় তিনি মাখনকে ওয়ারিশ করে যান, দ্বিতীয়টায় ওয়ারিশ মতিলাল, এবং সবশেষটায় তার সমস্ত সম্পত্তি সুকুমারকে দিয়ে গেছে। শেষ উইলটা তৈরি হয়েছে পরশু। সুকুমারই এখন তার ওয়ারিশ। করালিবাবু থেকে থেকে উইল বদলাবার কারণ ছিল এই যে যখন যার উপর তিনি চড়তেন তখন তাকেই উইল থেকে খারিজ করে দিতেন। এই উইলের ব্যাপার নিয়ে কাল দুপুরবেলা মতিলালের সঙ্গে করালিবাবুর খুব একটু ঝগড়া হয়ে যায়। মতিলালের শরীরে অনেক দোষ আছে, সে তাকে ঘাটের মরা, 72 বুড়ো ইত্যাদি গালাগাল দিয়ে চলে আসে। তারপর রাত্রি প্রায় 12টার সময় মতিলাল চুপি চুপি বাড়ি থেকে পালায়। বামন এবং চাকর দুজনেই তাকে পালাতে দেখেছে। আজ সকালবেলা দেখা গেল করালিবাবু তার বিছানায় মরে পড়ে আছে। কি করে মৃত্যু হলো প্রথমটা কেউ বুঝতে পারেনি। আমি এসে বার করলাম। তার ঘাড়ে ঠিক মেডালা আর ফার্স্ট ভার্টিব্রার মাঝখানে একটা সূচ আমূল ফুটিয়ে দিয়ে তাকে খুন করা হয়েছে। বিধুবাবু চুপ করে গেলে ব্যোমকেশ মুখ তুলল। ভারী আশ্চর্য ব্যাপার তো, মেডালার ফার্স্ট সার্ভিক ভার্টিব্রাস সন্ধিস্থলের সূচ ফুটিয়ে খুন করেছে। এই যে একেবারে ব্রাইড অফ ল্যামারমোর। আচ্ছা, মতিলালের নামে ওয়ারেন্ট বার করে দিয়েছেন? লোকটা কাজকর্ম কিছু করে কিনা খবর পাওয়া গেছে কি? বিধুবাবু বললেন, কিছু না, 3rd ক্লাস অব্দি বিদ্যে, ঘোর বয়াটে, মামার অন্ন মারত আর বেলের লাগেরি করে বেড়াতো। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, আর মাখনলাল? তিনিও প্রায় দাদার মতোই, তবে অতটা নয়। কোকিন গাঁজা ঠাজা খায় বটে, কিন্তু দাদার মতো এখনো নাম কাটা সেপাই হয়ে ওঠেনি। আর ফণিভূষণ? তিনি আবার খোড়া, কথায় বলে কানা খোড়া 1 গুণ বাড়া। কিন্তু এছাড়া বোধহয় অতটা খারাপ নয়। তার কারণ খোড়া বলে বাড়ি থেকে বেরুতে পারে না। 3 ভাইয়ের মধ্যে এই ফণিভূষণই একটু মানুষের মতন বোধ হলো। আর সুকুমার? সুকুমার বেশ ভালো ছেলে, মেডিকেল কলেজে 5th ইয়ারে পড়ে। তার বোন সত্যবতীও কলেজে পড়ে। এরা 2 ভাই বোন বুড়োর যা কিছু সেবা শুশ্রূষা করত। এরা সকলেই বোধহয় অবিবাহিত। হ্যাঁ, এটিও। ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল, এবার চলুন, বাড়িটা একটু ঘুরে দেখা যাক। মৃতদেহ বোধহয় এখনো স্থানান্তরিত হয়নি। না। একটু অপ্রসন্নভাবেই বিধুবাবু উঠে আগে আগে চলতে লাগলেন। আমরা তার পেছনে পেছনে চললাম। ওপরে ওঠা সিঁড়ি বারান্দার দুদিক থেকে উঠে মাঝখানে চড়া হয়ে দ্বিতলে পৌঁছেছে। সিঁড়ির নিচে একটি ঘরের দরজা খোলা দেখা গেল। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, ও ঘরটি কার? বিধুবাবু বললেন, ওটা মতিলালের ঘর। বিশেষ কারণবশ তিনি নিচে শোয়াই পছন্দ করতেন। কর্তা অত্যন্ত কড়া মেজাজের লোক ছিলেন। রাত্রি 9টার পর কারোর বাইরে থাকবার হুকুম ছিল না। এর ঠিক ওপরের ঘরেই কর্তা শুতেন। ও, আর এ ঘরটি? ওটায় মাখনলাল থাকে। এরা সবাই যে যার ঘরে আছেন বোধহয়, অবশ্য মতিলাল ছাড়া। নিশ্চয়ই, আমি কড়া হুকুম দিয়ে গিয়েছি, আমার বিনা অনুমতিতে কেউ যেন বাড়ির বাইরে না যায়। দোরের কাছে কনস্টেবল মোতায়েন আছে। ব্যোমকেশ অস্পষ্ট স্বরে প্রশংসা এবং অনুমোদনসূচক কি একটা বলল, শোনা গেল না। দরজার সম্মুখে গিয়ে হঠাৎ ব্যোমকেশ নতজানু হয়ে ঝুঁকে বলল, এটা কিসের দাগ? বিধুবাবু ঝুঁকে একবার দেখলেন, তারপর সোজা হয়ে তাচ্ছিল্য ভরে বললেন, ওহ, চায়ের দাগ। প্রত্যহ সকালে ওই মেয়েটি সত্যবতী
চা তৈরি করে এনে করালিবাবুকে ডাকতো। আজ সকালে সাড়া না পেয়ে ঘরে ঢুকে দেখলো তিনি মরে পড়ে আছেন। সেই সময় বোধহয় পেয়ালা থেকে চা চলকে পড়েছিল। ও, তিনি বুঝি করালিবাবুর মৃত্যু কথা জানতে পারেন? হ্যাঁ। দরজায় চাবি লাগানো ছিল। বিধুবাবু তালা খুলে দিলে আমরা ভেতরে প্রবেশ করলাম। ঘরটি মাঝারি আয়তনের, আসবাবপত্র বেশি নেই, কিন্তু যে কয়টি আছে সেগুলি পরিপাটিভাবে সাজানো। মেঝে মৃজাপুরি কার্পেট পাতা, ঘরের মাঝখানে কাজ করা টেবিল ক্লথে ঢাকা ছোট্ট টিপাই, এক কোণে একটি আলনা, তাতে কোচকানো থান ও জামা গোছানো রয়েছে। জুতোগুলো নিচে বার্নিশ করা অবস্থায় সারি সারি রাখা আছে। ঘরের বাঁদিকের কোণে একটা খাট, খাটের ওপর চাদর ঢাকা একটা বস্তু রয়েছে। দেখলে মনে হয় যেন কেউ পাশ ফিরে চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। খাটের পাশে একটা টেবিল, তার ওপর কয়েকটা ওষুধের শিশি ও মেজার গ্লাস দিয়ে সারি সারিভাবে সাজানো রয়েছে। কাচের গ্লাস ঢাকা একটি কুজো খাটের শিওরে মেঝের ওপর রাখা আছে। মোটের ওপর ঘরটা দেখলে গৃহকর্তা কীরকম গোছালো লোক ছিলেন তা খুব সহজে অনুমান করা যায়, এবং বিছানায় শুয়ে থাকা ওই চাদর ঢাকা লোকটি যে গতরাত্রে এই ঘরে খুন হয়েছিল তা কল্পনা করাও দুঃসাধ্য হয়ে পড়ে। টিপায়ের ওপর এক পেয়ালা অনাস্বাদিত চা তখনও রাখা ছিল। ব্যোমকেশ প্রথমে সেই পেয়ালাটাই অনেকক্ষণ ধরে নিরীক্ষণ করল। শেষে মৃদু স্বরে কতটা নিজ মনেই বলে উঠল, পেয়ালার অর্ধেক চা চলকে পিরিচে পড়েছে, পেয়ালাটা অর্ধেক খালি, পিরিচটা ভরা কেন? বিধুবাবু অধীরভাবে মুখের একটা শব্দ করে বললেন, সে কথা তো আগেই বলেছি, মেয়েটি। ব্যোমকেশ বলল, শুনেছি, কিন্তু কেন? বিধুবাবু এই অর্থহীন প্রশ্নে জবাব দেওয়ার প্রয়োজন মনে করলেন না এবং বিরক্ত মুখে জানলার সম্মুখে গিয়ে দাঁড়ালেন। ব্যোমকেশ সন্তর্পণে চায়ের পেয়ালাটা তুলে ধরল। চায়ের ওপরে একটা সাদা রঙের ছালি পড়েছিল। চামচ দিয়ে চাটা নেড়ে সে আস্তে আস্তে একটু চা মুখে দিল। তারপর পেয়ালাটা যথাস্থানে রেখে দিয়ে মুখ মুছে খাটের পাশে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ স্থিরভাবে বিছানার দিকে চেয়ে থেকে সে জিজ্ঞেস করল, মৃতদেহ নাড়াচাড়া হয়নি? ঠিক যেমনটা ছিল তেমনই আছে? বিধুবাবু জানলার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, কেবল চাদরটা মাথা পর্যন্ত ঢাকা দেওয়া হয়েছে, আর ছুঁচটা আমি বার করে নিয়েছি। ব্যোমকেশ ধীরে ধীরে চাদরটা তুলে নিল। শুষ্ক শীর্ণ লোকটি যেন দেয়ালের দিকে পাশ ফিরে ঘুমোচ্ছেন। মাথার চুল সব পেকে যায়, কপালের চামড়া কুঁচকিয়ে কয়েকটা গভীর রেখা পড়েছে। মুখে মৃত্যু যন্ত্রণার কোনো চিহ্ন নেই। ব্যোমকেশ লাশ না সরিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করল। ঘাড়ের চুল সরিয়ে দেখল, নাকের কাছে ঝুঁকে অনেকক্ষণ কি যেন নিরীক্ষণ করল। তারপর বিধুবাবুকে ডেকে বলল, আপনি নিশ্চয়ই খুব ভালো করে লাশ পরীক্ষা করেছেন, তবে দুটো বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ঘাড়ে 3 বার ছুঁচ ফোটানোর দাগ আছে। বিধুবাবু আগে সেটা লক্ষ্য করেননি, এখন সেটা দেখে বললেন, হ্যাঁ, কিন্তু ও বিশেষ কিছু নয়। মিরালার মেরুদণ্ডের সন্ধিস্থলটা খুঁজে পায়নি, তাই কয়েকবার চুঁচ ফুটিয়েছে। দ্বিতীয় বিষয়টি কি? নাকটা দেখেছেন? নাক? হ্যাঁ, নাক। বিধুবাবু নাক দেখলেন। আমিও ঝুঁকে দেখলাম। নাসারন্ধ্রের চারদিকে কয়েকটা ছোট ছোট কালো দাগ রয়েছে। শীতের সময় গায়ের চামড়া ফেটে গেলে যেরকম দাগ হয় সেই রকম। বিধুবাবু বললেন, বোধহয় সর্দি হয়েছিল। ঘন ঘন নাক মুছলে ওরকম দাগ হয়। এ থেকে আপনি কি অনুমান করলেন? কিছু না, কিছু না। চলুন এবার পাশের ঘরটা দেখা যাক। ওটা বোধহয় করালিবাবুর বসবার ঘর ছিল। পাশের ঘরে টেবিল, চেয়ার, টাইপরাইটার, বইয়ের আলমারি ইত্যাদি ছিল। এই ঘরেই করালিবাবু অধিকাংশ সময় কাটাতেন। বিধুবাবু টেবিলে দেরাজ নির্দেশ করে বললেন, এই দেরাজে উইলগুলো পাওয়া গেছে। ব্যোমকেশ এই ঘরটা ভালো করে পরীক্ষা করল, কিন্তু কিছু পাওয়া গেল না। দেরাজে অন্য কারো কাগজপত্র ছিল না। ঘরের অপর দিকে একটি ছোট্ট স্নানঘর। ব্যোমকেশ সেটাতে একবার উকি মেরে ফিরে এলো, বলল, এখানে কিছু দেখবার দরকার নেই। এবার চলুন সুকুমারবাবুর ঘরে। তিনি মৃতের উত্তরাধিকারী না? ভালো কথা,
ছুঁচটা একবার দেখি। বিধুবাবু পকেট থেকে একটা খাম বের করে দিলেন। ব্যোমকেশ তার ভেতর থেকে একটি সূচ বের করে 2 আঙ্গুলে তুলে ধরল। সাধারণ সূচ অপেক্ষা একটু বড় ও মোটা, অনেকটা কাঁথা সেলাই সূচের মতো। তার একটা প্রান্ত থেকে সুতো ঝুলছে। ব্যোমকেশ বিস্ফারিত নয়নে কিছুক্ষণ চেয়ে থেকে চাপা স্বরে বলল, আশ্চর্য, ভারী আশ্চর্য। কি? সুতো দেখেছেন? ছুঁচে সুতো পরানো আছে, কালো রেশমের সুতো। তা তো দেখতে পাচ্ছি, কিন্তু ছুঁচে সুতো পরানো থাকাতে আশ্চর্যটা কি? ব্যোমকেশ এবার বিধুবাবুর মুখের দিকে তাকালো। তারপর যেন একটু লজ্জিতভাবে বলল, তাও বটে, আশ্চর্য হওয়ার কি আছে? ছুঁচে সুতো পরানো তো হয়েই থাকে, তার জন্যই তো ছুঁচের সৃষ্টি। বারান্দার বাদিকের মোড় ঘুরে কোণের ঘরটা সুকুমারবাবু। দরজা ভেজানো ছিল। বিধুবাবু নিঃসংশয়ে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলেন। সুকুমার টেবিলের ওপর কুনুই রেখে দুহাতে মুখ ঢেকে বসেছিল। আমরা ঢুকতেই তাড়াতাড়ি উঠে গিয়ে দাঁড়ালো। ঘরের একধারে খাট, অপর ধারে টেবিল, চেয়ার ও বইয়ের আলমারি। কয়েকটা তোরঙ্গ দেওয়ালের একধারে ওপরি ওপরি করে রাখা আছে। সুকুমারের বয়স বোধ করি 24-25 হবে। চেহারাও বেশ ভালো, একদম ব্যায়াম করা বলিষ্ঠ গোছের দেহ। কিন্তু বাড়িতেই ভয়ঙ্কর দুর্ঘটনার ফলে মুখ শুকিয়ে চোখ বসে গিয়ে চেহারা অত্যন্ত শ্রীহীন হয়ে পড়েছে। আমাদের 3 জনকে একসঙ্গে ঘরে ঢুকতে দেখে তার চোখে যেন একটা ভয়ের ছায়া পড়ল। বিধুবাবু বললেন, সুকুমার বাবু, ইনি ব্যোমকেশ বক্সী, আপনার সঙ্গে কথা কইতে চান। সুকুমার গলা সাফ করে বলল, বসুন। ব্যোমকেশ টেবিলের সামনে বসল। একখানা বই টেবিলের ওপর রাখা ছিল। তুলে নিয়ে দেখল, গ্রের অ্যানাটমি। পাতা উল্টাতে উল্টাতে বলল, আপনি কাল রাত 12টার সময় কোথা থেকে ফিরছিলেন সুকুমারবাবু? সুকুমার চমকে উঠল। তারপর অস্পষ্ট স্বরে বলল, সিনেমায় গিয়েছিলাম। ব্যোমকেশ মুখ না তুলেই জিজ্ঞেস করল, কোন সিনেমায়? চিত্রা। বিধুবাবু একটু ধমকের সুরে বললেন, এ আমাকে আগে বলা উচিত ছিল, বলেননি কেন? সুকুমার আমতা আমতা করে বলল, তরকারি কথা বলে মনে হয়নি, তাই বলিনি। বিধুবাবু গম্ভীর মুখে বললেন, দরকারি কি অদরকারি সে বিচার আমরা করব। আপনি যে চিত্রায় গিয়েছিলেন তার কোনো প্রমাণ আছে? সুকুমার কিছুক্ষণ নতমুখে চিন্তা করল। তারপর আলনায় টাঙানো পাঞ্জাবির পকেট থেকে একখণ্ড রঙিন কাগজ এনে দেখালো। কাগজখানা সিনেমার টিকিটের অর্ধেকটা। বিধুবাবু সেটা ভালো করে দেখে নোটবুকের মধ্যে রাখলেন। ব্যোমকেশ বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলল, সন্ধে শোতে না গিয়ে 9টা শোতে গিয়েছিলেন, এর কোনো কারণ ছিল কি? সুকুমারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে অনুচ্চ স্বরে বলল, না, কারণ এমন কিছু। বেশি রাত্রি পর্যন্ত বাইরে থাকা করালিবাবু পছন্দ করেন না, একথা নিশ্চয়ই জানা ছিল। সুকুমার উত্তর দিতে পারল না, পাংশু মুখে দাঁড়িয়ে রইল। হঠাৎ তার মুখের দিকে পূর্ণ দৃষ্টিতে চেয়ে ব্যোমকেশ জিজ্ঞাসা করল, করালিবাবুর সঙ্গে আপনার শেষ দেখা কখন হয়েছিল? একটা ঢোক গিলে সুকুমার বলল, সন্ধে 5টার সময়। আপনি তার ঘরে গিয়েছিলেন? হ্যাঁ। কেন? সুকুমার জোর করে নিজের কণ্ঠস্বর সংযত করে ধীরে ধীরে বলল, মেসোমশাইকে উইল সম্বন্ধে কিছু বলতে গিয়েছিলাম। তিনি মতি দাদাকে বঞ্চিত করে আমার নামে সমস্ত সম্পত্তি উইল করেছিলেন। এই নিয়ে মতিদার সঙ্গে দুপুরবেলা তার বচসা হয়। আমি মেসোমশাইকে বলতে গিয়েছিলাম আমি একা তার সম্পত্তি চাই না, তিনি যেন সবাইকে সমান ভাগ করে দেন। তারপর? আমার কথা শুনে তিনি আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বললেন। আপনিও বোধহয় বেরিয়ে গেলেন? হ্যাঁ, সেখান থেকে আমি ফণির ঘরে গিয়ে বসলাম। ফণির সঙ্গে কথা কইতে কইতে রাত হয়ে গেল। মনটা খারাপ হয়ে গিয়েছিল, তাই ভাবলুম বায়োস্কোপ দেখে আসি। ফণিও যেতে বললে, তাই রাত্রে চুপি চুপি গিয়েছিল। ভেবেছিলুম মেসোমশাই জানতে পারবেন না। সুকুমারের কৈফত শুনে বিধুবাবু সম্পূর্ণ সন্তুষ্ট হয়েছেন, তা বেশ বোঝা গেল। ব্যোমকেশের মুখ কিন্তু নির্বিকার হয়েই থাকল।
বিধুবাবু বেশ একটু কঠিন স্বরে বললেন, আপনার মনের কথা কি বলুন তো ব্যোমকেশ বাবু, আপনি কি সুকুমার বাবুকে খুনি বলে সন্দেহ করেন? ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল, না না, সে কি কথা, চলুন এবারের ভগ্নির ঘরটা। বিধুবাবু অত্যন্ত রূঢ়ভাবে বললেন, চলুন, কিন্তু অযথায় একটি মেয়েকে উত্ত্যক্ত করবার কোনো দরকার ছিল না। সে কিছু জানে না, তাকে যা জিজ্ঞেস করবার আমি জিজ্ঞেসে করে নিয়েছি। ব্যোমকেশ কুণ্ঠিতভাবে বলল, সে তো নিশ্চয়ই, তবুও একবার। বারান্দা যেখানে মোড় নিয়েছে সেই কোণের ওপর মেয়েটির ঘর। বিধুবাবু গিয়ে দরজায় টোকা মারলেন। আধ মিনিট পর 17-18 বছরের একটি মেয়ে দরজা খুলে দিয়ে আমাদের দেখে কবাটের পাশে সরে দাঁড়ালো। আমরা সংকুচিত পায়ে ঘরে প্রবেশ করলাম। সুকুমারও আমাদের পেছনে পেছনে এসেছিল। সে গিয়ে ক্লান্তভাবে বিছানায় বসে পড়ল। ঘরে ঢোকার সময় মেয়েটিকে একবার দেখে নিয়েছিলাম। তার গায়ের রং ময়লা, লম্বা রোগাগোছের চেহারা, কেঁদে কেঁদে চোখ দুটো লাল হয়ে উঠেছে, তার মুখও কিছুটা ফুলে গেছে। সুতরাং সে দেখতে সুন্দর কি বিচ্ছিরি তা বোঝার কোনো উপায় নেই। মাথার চুল রুক্ষ। এই শোকে অবসন্ন মেয়েটাকে জেরা করার জন্য মনে মনে ব্যোমকেশের ওপর প্রচণ্ড রাগ হচ্ছিল, কিন্তু তার কুণ্ঠার আড়ালে যে একটা দৃঢ় সংকল্পিত উদ্দেশ্য রয়েছে তাও বুঝতে পেরেছিলাম। ব্যোমকেশ মেয়েটিকে একটা নমস্কার করে বিনীতভাবে বলল, নমস্কার, আমি ব্যোমকেশ বক্সী। আপনাকে একটু কষ্ট দেব, কিছু মনে করবেন না। এরকম একটা ভয়ানক দুর্ঘটনা যখন বাড়িতে হয়ে যায় তখন বোঝার ওপর শাকের আটির মতো পুলিশের ছোটোখাটো উৎপাত সহ্য করতে হয়। বিধুবাবু ফোঁস করে উঠলেন, পুলিশের নামে বদনাম দেবেন না, আপনি পুলিশ নন। ব্যোমকেশ সেদিকে কর্ণপাত না করে বলল, বেশি নয়, দু একটা সাধারণ প্রশ্ন আপনাকে করব, বসুন। মেয়েটি বিদ্বেষপূর্ণ দৃষ্টিতে একবার ব্যোমকেশের দিকে তাকালো, তারপর চাপা ভাঙা গলায় বলল, আপনি কি জানতে চান বলুন, আমি দাঁড়িয়ে জবাব দিচ্ছি। বুঝবেন না? আচ্ছা, আমি তাহলে বসি। চেয়ারে বসে ব্যোমকেশ একবার ঘরের চারদিকে চেয়ে দেখল। এ ঘরটিও সুকুমারের ঘরের মতো অত্যন্ত সাদাসিধা। আসবাবের বাহুল্য নেই। খাট, চেয়ার, বইয়ের আলমারি, বাড়তির মধ্যে একটা দেরাজযুক্ত ড্রেসিং টেবিল। কড়িকাঠের দিকে অন্যমনস্কভাবে তাকিয়ে ব্যোমকেশ জিজ্ঞাসা করল, আপনি তো রোজ সকালে করালিবাবুকে ডাকতেন। মেয়েটি নীরবে ঘাড় নাড়ল। আজ তাহলে চা দিতে গিয়ে আপনিই প্রথম জানতে পারলেন যে তিনি মারা গেছেন? মেয়েটি নীরবে ঘাড় নাড়ল। তার আগে আপনি কিছু জানতেন না? বিধুবাবুর গলার মধ্যে গজগজ করে বললেন, বাজে প্রশ্ন, বাজে প্রশ্ন, একেবারে পুলিশ। ব্যোমকেশ যেন শুনতেই পায়নি, এমনভাবেই বলল, রাত্রিরে করালিবাবুর দরজা খোলা থাকতো? হ্যাঁ, এবারের কাউর দরজা বন্ধ করে শোবার হুকুম ছিল না। মেসমশাই নিজেও রাত্রিরে দরজা খুলে শুতেন। বটে, তাহলে? বিধুবাবু আর সহ্য করতে না পেরে বলে উঠলেন, ঢের হয়েছে, এবার উঠুন। যত সব বাজে প্রশ্ন করে বিচারীকে বিরক্ত করবার দরকার নেই। আপনি ক্রস এক্সামিন করতে জানেন না। ব্যোমকেশের বিনীত ভাবের মুখোশ ভেঙে পড়ল। খোঁচা খাওয়া বাঘের মতো সে বিধুবাবুর দিকে ফিরে তীব্র অথচ অনুচ্চ কণ্ঠে বলল, যদি বারবার বিরক্ত করেন তাহলে আমি কমিশনার সাহেবকে জানাতে বাধ্য হব যে আপনি আমার অনুসন্ধানে বাধা দিচ্ছেন। আপনি জানেন এ ধরনের কেস সাধারণ পুলিশ এলাকায় পড়ে না, এটা সিআইডির কেস। গালে চর খেলেও বোধহয় বিধুবাবু এতটা স্তম্ভিত হতেন না। তিনি রক্ত চোখ করে কটমট করে কিছুক্ষণ ব্যোমকেশের দিকে তাকিয়ে থাকলেন। তারপর কি একটা কথা বলতে গিয়েও গিলে ফেলে গট গট করে রাগে ঘর থেকে বেরিয়ে গেলেন। ব্যোমকেশ মেয়েটির দিকে ফিরে তাকিয়ে আবার শুরু করল, তো আপনি করালিবাবুর মৃত্যুর কথা জানতেন না? ভেবে দেখুন। ভেবে দেখছি, জানতুম না। মেয়েটির গলার আওয়াজে একটু জেদের আভাস পাওয়া গেল। ব্যোমকেশ কিছুক্ষণ ভুরু কুঞ্চিত করে চুপ করে থাকল, তারপর বলল, যা, এখন আরেকটা কথা বলুন তো, করালিবাবু চায়ে ক চামচ চিনি খেতেন? মেয়েটি এবার অবাক হয়ে চেয়ে থাকল। শেষে বলল, চিনি?
মেসোমশাই চায় চিনি একটু বেশি খেতেন, 3-4 চামচ দিতে হতো। বন্দুকের গুলির মতো প্রশ্ন হলো, তবে আজ চায়ে আপনি চিনি দেননি কেন? মেয়েটির মুখ একেবারে ছায়ের মতো হয়ে গেল। বিস্ফারিত চোখে সে একবার চারদিকে দেখে নিল, তারপর নিজের ঠোঁট কামড়ে অতি কষ্টে নিজেকে সংবরণ করে বলল, বোধহয় মনে ছিল না, কাল থেকে আমার শরীরটা ভালো নেই। কাল কলেজে গিয়েছিলেন? অস্পষ্ট অথচ বিদ্রোহপূর্ণ উত্তর আসলো। হ্যাঁ। অলসভাবে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ব্যোমকেশ ধীরে ধীরে বলল, দেখুন, সব কথা খুলে বললে আমাদেরও অনেক সুবিধা হয়, আর আপনাদেরও হয়তো অনেক সুবিধা হতে পারে। মেয়েটি ঠোঁট টিপে দাঁড়িয়ে রইল। ব্যোমকেশ আবার বলল, সব কথা বলবেন কি? মেয়েটি আস্তে আস্তে কেটে কেটে বলল, আমি আর কিচ্ছু জানি না। ব্যোমকেশ একটা নিঃশ্বাস ফেলল। এতক্ষণে সে টেবিলের ওপরে রাখা একটি সেলাইয়ের বাক্সের দিকে চেয়ে কথা বলছিল। এবার টেলিফোনের কাছে গিয়ে দাঁড়ালো, বাক্সটার দিকে দেখিয়ে জিজ্ঞেস করল, এটা আপনার বোধহয়? বাক্সটা ব্যোমকেশ খুলল। বাক্সের মধ্যে একটা অসমাপ্ত টেবিল ক্লথ ও নানা রঙের রেশমি সুতো তাল পাকানো ছিল। সুতোর তালটা তুলে ধরে ব্যোমকেশ নিজ মনেই বলতে লাগলো, লাল, বেগুনি, নীল, কালো, কালো। সুতো রেখে দিয়ে বাক্সের মধ্যে কি যেন খুঁজল। পাট করা টেবিল ক্লথটা খুলে দেখল, ছুঁচ কই? মেয়েটি একেবারে কাঠ হয়ে গিয়েছিল ভয়ে। তার মুখ দিয়ে শুধুমাত্র বের হলো, ছুঁচ? হ্যাঁ, ছুঁচ। ছুঁচ দিয়েই তো সেলাই করে নিশ্চয়ই। সে ছুঁচ কোথায়? মেয়েটি কি যেন বলতে গেল, কিন্তু কিছু বলতে পারল না। হঠাৎ পেছন ফিরে দাদা বলে ছুটে গিয়ে সুকুমার যেখানে বসেছিল সেখানে তার কোলের ওপরে মাথা রেখে কেঁদে উঠল। চাপা কান্নার আবেগে তার সমস্ত দেহ কেঁপে কেঁপে উঠতে লাগলো। সুকুমার বিহলের মতো তার মুখটা তুলে ধরার চেষ্টা করতে করতে বলতে লাগলো, সত্য, সত্য। সত্যবতী মুখ তুলল না, কাঁদতে লাগলো। ব্যোমকেশ তাদের কাছে গিয়ে খুব নরম সুরে বলল, ভালো করলেন না, আমাকে বলতে পারতেন। আমি পুলিশ নই, শুনেছেন তো? বললে হয়তো আপনাদেরই সুবিধা হতো। চলো অজিত। ঘর থেকে বাইরে এসে ব্যোমকেশ সন্তর্পণে দরজাটা ভেজিয়ে দিল। কিছুক্ষণ ভুরু কুঞ্চিত করে দাঁড়িয়ে থেকে হঠাৎ মুখ তুলে বলল, এবার? হ্যাঁ, ফণিবাবু, চলো, বোধহয় ওদিকের ঘরটা তার। করালিবাবুর ঘর পার হয়ে বারান্দার অপর প্রান্তের মোড় ঘুরেই পাশেই একটা দরজা পড়ে। ব্যোমকেশ তাতে টোকা মারল। একটা 20-22 বছর বয়সের ছোকরা দরজা খুলে দিল। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, আপনি ফণিবাবু? সে ঘাড় নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আসুন। ফণির চেহারা দেখেই মনে হয় তার শরীরের কোথাও একটা অসঙ্গতি আছে, কিন্তু সহসা ধরা যায় না। তার দেহ বেশ পুষ্ট, কিন্তু মুখখানা হাড় বের করা। বহুদিনের নিরুদ্ধ বেদনা যে অল্প বয়সেই তার মুখখানাকে রেখা চিহ্নিত করে দিয়েছে তা বুঝতে আর অসুবিধে হলো না। তখন তার হাঁটার ভঙ্গি দেখে বুঝলাম শারীরিক অসঙ্গতিটা কোনখানে। তার বা পাটা অস্বাভাবিক সরু, চলতি কথায় যাকে বলে ছিনে পড়া। ফলে হাঁটার সময় সে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে। আমি বিছানার একপাশে বসলাম, ফণি আমার পাশে বসল। ব্যোমকেশ প্রথমটা কি যেন একটা বলবো ভেবেও পরে সেটা না বলে একটু ইতস্তত করে বলল, এই ব্যাপারে পুলিশ আপনার দাদা মতিলাল বাবুকে সন্দেহ করে, আপনি জানেন বোধহয়। ফণি বলল, জানি, কিন্তু আমিও জোর গলায় বলতে পারি যে দাদা নির্দোষ। দাদা ভয়ানক রাগী আর ঝগড়াটে, কিন্তু সে মামাকে খুন করবে এই আমি বিশ্বাস করতে পারি না। ব্যোমকেশ বলল, বিষয় থেকে বঞ্চিত হওয়ার রাগে তিনি এ কাজ করতে পারেন নাকি? ফণি বলল, সে অজুহাত শুধু দাদার নয়, আমাদের 3 ভাইয়েরই আছে। তবে শুধু দাদাকেই সন্দেহ করবেন কেন? ব্যোমকেশ প্রশ্নটা এড়িয়ে গিয়ে বলল, আপনি যা জানেন সব কথাই হয়তো পুলিশকে বলেছেন, তবে 2-1 কথা জানতে চাই। ফণি একটু বিস্মিত হয়ে বলল,
আপনি কি পুলিশের লোক নন? আমি ভেবেছিলাম আপনি সিআইডি। ব্যোমকেশ সহাস্যে মাথা নেড়ে বলল, না, আমি একজন সামান্য সত্যান্বেষী মাত্র। বিস্ফারিত চোখে ফণি বলল, ব্যোমকেশবাবু, আপনি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী? ব্যোমকেশ ঘাড় নাড়ল। এখন বলুন তো, করালিবাবুর সঙ্গে বাড়ির আর সকলের সম্বন্ধটা কীরকম ছিল? অর্থাৎ তিনি কাকে বেশি ভালোবাসতেন, কাকে অপছন্দ করতেন, এইসব। ফণি কিছুক্ষণ গালে হাত দিয়ে চুপ করে থাকল। তারপর একটু ম্লান হেসে বলল, দেখুন, আমি নিতান্ত খোড়া মানুষ, ভগবানই আমাকে মেরেছেন। তাই আমি ছেলেবেলা থেকে কারোর সাথে ভালো করে মিশতে পারি না। এই ঘর আর এই বইগুলোই আমার জীবনের সঙ্গী। মামা যে আমাদের 5 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসতেন তা নির্মূলভাবে বলা আমার পক্ষে সম্ভব নয়। তার মনের ভাব মুখের কথায় প্রকাশ পেত না, তবে আঁচ আন্দাজে যতদূর বোঝা যায় সত্যবতীকেই মনে মনে বেশি ভালোবাসতেন। আর আপনাকে? আমাকে আমি খোড়া অকর্মণ্য বলে হয়তো ভেতরে ভেতরে একটু দয়া করতেন, কিন্তু তার বেশি কিছু। দেখুন, আমি মৃত্যের অমর্যাদা করছি না। বিশেষত তিনি আমাদের অন্নদাতা। তিনি না আশ্রয় দিলে আমি না খেতে পেয়ে মরে যেতাম। কিন্তু মামার শরীরে প্রকৃত ভালোবাসা বোধহয় ছিল না। ব্যোমকেশ বলল, তিনি সুকুমারবাবুকে সব সম্পত্তি দিয়ে গেছেন, জানেন বোধহয়। শুনেছি। সুকুমারদা সব দিক থেকেই যোগ্য লোক, কিন্তু ও থেকে মামার মনের ভাব কিছুই বোঝা যায় না। তিনি আশ্চর্য খেয়ালি লোক ছিলেন। যখনই কারোর ওপর রাগ হতো তিনি টপাটপ টাইপ করে উইল বদলে দিতেন। বোধহয় এই বাড়িতে এমন কেউ নেই যার নামে একবারও মামা উইল করেনি। শেষ উইল যখন সুকুমারবাবুর নামে, তখন তিনিই সম্পত্তি পাবেন। আইনে কি তা বলে? আমি ঠিক জানি না। আইনে তাই বলে। ব্যোমকেশ একটু ইতস্তত করে জিজ্ঞাসা করল, এ অবস্থা আপনি কি করবেন? কিছু ঠিক করেছেন কি? ফণি চুলের মধ্যে একবার আঙুল চালিয়ে জানালার বাইরে তাকিয়ে বলল, কি করব, কোথায় যাব, কিছুই জানি না। লেখাপড়া শিখিনি, উপার্জন করার যোগ্যতা নেই। সুকুমারদা যদি আশ্রয় দেয় তবে তার আশ্রয়েই থাকব, আর না হয় রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। তার চোখে জল চলে এসেছে দেখে আমি তাড়াতাড়ি অন্যদিকে মুখ ঘোরালাম। ব্যোমকেশ অন্যমনস্ক হয়ে বলল, সুকুমারবাবু কাল রাত্রি 12টায় বাড়ি ফিরেছেন। ফণি চমকে ফিরে তাকালো। রাত্রি 12টার সময়? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনি বায়োস্কোপে ছিলেন। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, করালিবাবুকে কটার সময় খুন করা হয়েছে? আপনি আন্দাজ করতে পারেন? মানে কোনো রকম শব্দ টব্দ শুনেছিলেন কি? কিছুই না, হয়তো শেষ রাত্রে। তিনি রাত 12টায় খুন হয়েছে। ওহ, 2:30 বেজে গেছে। আর না, চলো ভাই অজিত, বেশ খিদে পেয়েছে। আপনাদেরও তো এখনো খাওয়া দাওয়া কিছুই হয়নি। নমস্কার। এমন সময় নিচে একটা গন্ডগোল শোনা গেল। পরক্ষণে আমাদের দরজার সজোরে ঠেলে একজন লোক উত্তেজিত হবে বলতে বলতে ঢুকলো। ফণি দাদাকে অ্যারেস্ট করে এনেছে। ব্যোমকেশ বলল, আপনি মাখনবাবু? মাখন ভয় পেয়ে বলল, আমি 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 কিছু জানি না, আমি কিছু জানি না। নিচে নেমে দেখলাম বসবার ঘরে হুলুস্থুলু কাণ্ড। বিধুবাবু ঘরে নেই, তার দায়িত্ব থানার ইন্সপেক্টর বুঝে নিয়েছে। একটা পাগলের মতো চেহারার হাত করা পড়া লোককে 2 জন কনস্টেবল ধরে আছে, আর সে হাউমাউ করে বলছে, মামা খুন হয়েছেন। দোহাই মশাই, আমি কিছু জানি না। যে দিব্যি গালতে বলবেন আমি গালছি। আমি মাতাল দাতাল লোক, ডালিমের বাড়িতে রাত কাটিয়েছি। ডালিম সাক্ষী আছে, ডালিম। ইন্সপেক্টর বাবুটি সত্য সত্যই কাজের লোক। এতক্ষণ চুপচাপ বসেছিলেন। আমাদের দেখে বললেন, আসুন ব্যোমকেশবাবু, ইনি মতিলাল, বিধুবাবুর আসামি। যদি কেউ জিজ্ঞাসা করতে চান করতে পারেন। ব্যোমকেশ বলল, কোথায় একে গ্রেপ্তার করা হলো? যে সাব ইন্সপেক্টরটি গ্রেপ্তার করেছিল সে বলল, হাড়কাটা গলির এক স্ত্রীলোকের বাড়িতে।
মতিলাল আবার বলতে আরম্ভ করলো। ডালিমের বাড়িতে ঘুমোচ্ছিলুম, কোন শালা মিছে কথা বলে? ব্যোমকেশ হাত তুলে তাকে থামিয়ে দিয়ে বলল, আপনি তো ভোর না হতেই বাড়ি ফিরে আসেন, তাহলে আজ ফিরেননি কেন? পাগলের মতো আরক্ত চোখে চারদিকে চেয়ে মতিলাল বলল, কেন? আমি 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 মদ খেয়েছিলুম, 2 বোতল হুইস্কি টেনেছিলুম, ঘুম ভাঙিনি। ব্যোমকেশ ইন্সপেক্টর বাবুর দিকে চেয়ে ঘাড় নেড়ে বলল, নিয়ে যাও, হাজতে রাখো। মতিলাল চিৎকার করতে করতে সেখান থেকে চলে গেল। ব্যোমকেশ বলল, বিধুবাবু কোথায়? তিনি মিনিট 15 হলো বাড়ি গেছেন, আবার 4টের সময় আসবেন। আচ্ছা, তাহলে আমরা উঠি, কাল সকাল আবার আসবো। ভালো কথা, বাড়ির সব ঘরগুলো খানাতল্লাশ হয়েছে? করালিবাবুর আর মতিলালের ঘর খানাতল্লাশ হয়েছে, অন্য ঘরগুলো খানাতল্লাশ করা বিধুবাবুর দরকার মনে করেননি। মতিলালের ঘর থেকে কিছু পাওয়া গেছে? কিছু না। উইলগুলো দেখা হলো না, সেগুলো বোধহয় বিধুবাবু সিল করে রেখে গেছেন। থাক, কাল দেখলেই হবে। আচ্ছা চললুম, ইতিমধ্যে যদি নতুন কিছু জানতে পারেন তো খবর দেবেন। বাড়িতে ফিরলাম। রাত্রে করালিবাবুর বাড়ির একটা নকশা তৈরি করে ব্যোমকেশ আমাকে দেখালো। বলল, করালিবাবুর ঘরের নিচে মতিলালের ঘর, মাখনের ঘর তার পাশে, ফণির ঘরের নিচে বৈঠকখানা, অর্থাৎ যেখানে পুলিশ আড্ডা গেড়ে বসেছে, সত্যবতীর ঘরের নিচে রান্নাঘর, আর সুকুমারের ঘরের নিচে চাকর বামুনসই। আমি জিজ্ঞাসা করলাম, এই প্ল্যান কি হবে? কিছু না বলে ব্যোমকেশ নকশাটা মনোনিবেশ সহকারে দেখতে লাগলো। আমি বললাম, তোমার কিরকম মনে হচ্ছে? মতিলালবাবু খুন করেননি না? না, সে বিষয়ে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তবে কি? সেইটাই বলা শক্ত অজিত। মতিলালকে বাদ দিলে 4 জন বাকি থেকে যায়, ফণি, মাখন, সুকুমার আর সত্যবতী। এদের মধ্যে যে কেউ খুন করতে পারে, সকলেরই স্বার্থ প্রায় সমান। আমি বিস্মিত হয়ে বললাম, সত্যবতীও? নয় কেন? কিন্তু মেয়ে মানুষ হয়ে? মেয়ে মানুষ যাকে ভালোবাসে তার জন্য করতে পারে না এমন কোনো কাজ নেই। কিন্তু তার স্বার্থ কি? করালিবাবু শেষ হইলে তো তার ভাই সব পেয়েছে। বুঝলে না, যে লোকটা ঘন্টায় ঘন্টায় মদ বদলায় তাকে খুন করলে আর তার মদ বদলানোর অবকাশ থাকে না। থম্বিত হয়ে গেলাম, এদিক থেকে তো কথাটা ভেবে দেখিনি। বললাম, তবে তোমার কি মনে হয় সত্যবতী? আমি তা বলিনি, সুকুমার হতে পারে, সম্পূর্ণ বাইরের লোকও হতে পারে, কিন্তু সত্যবতী মেয়েটা সাধারণ মেয়ে নয়। খানিকক্ষণ চুপ করে ভাবতে লাগলাম। গত কয়েক ঘন্টার মধ্যে এক প্রকার খাপছাড়া ও পরস্পর বিরোধী মাল মশলা আমাদের হাতে এসেছিল। তার ভেতর থেকে সুসংলগ্ন কিছু একটা বের করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। ব্যাপারটা এতই জটিল হচ্ছিল যে ভাবতে গেলে আরও জট পাকিয়ে যাচ্ছিল। শেষে জিজ্ঞাসা করলাম, মৃতদেহ দেখে কি বুঝলে তুমি? এই বুঝলাম যে হত্যা করার আগে হত্যাকারী করালিবাবুকে ক্লোরোফর্ম করেছিল। তার ঘাড়ে হত্যাকারী 3 বার সূচ ফুটিয়েছিল, ক্লোরোফর্ম না করলে তিনি জেগে উঠতেন। তার নাকে ছোট দাগ দেখেছিলেন, মনে আছে? সেগুলো ক্লোরোফর্মের চিহ্ন। 3 বার ছুঁচ ফোটাবার মানে? মানে প্রথম 2 বার মর্মস্থানটা খুঁজে পায়নি, কিন্তু সেটা তেমন জরুরি কথা নয়। জরুরি কথা হচ্ছে এই যে সূচটা বিধিয়ে রেখে গেল কেন? কাজ হয়ে গেলে বার করে নিয়ে গেলেই তো হতো, আর কোনো প্রমাণ থাকতো না। হয়তো তাড়াতাড়ি ভুল হয়ে গিয়েছিল। কিন্তু আরেকটা কথা, রাত 12টার সময় খুন হয়েছে তুমি বুঝলে কি করে? ওটা আমার অনুমান, কিন্তু সত্যবতী যদি কখনো সত্যি কথা বলে দেখবে আমার অনুমানটাই ঠিক। ডাক্তারের রিপোর্ট থেকেও জানা যাবে। কিছুক্ষণ ওপরের দিকে তাকিয়ে থেকে ব্যোমকেশ বলল, সুকুমারের টেবিলের উপরে একটা বই রাখা ছিল, গ্রেড অ্যানাটমি। সারা বইয়ের মধ্যে কেবলমাত্র এই একটি পাতায় কয়েক লাইন লাল পেন্সিল দিয়ে দাগ দেওয়া ছিল। সে কটা লাইনের অর্থ মেডালা এবং কশরুর যদি সূচ বিধিয়ে দেওয়া যায় তাহলে তৎক্ষণাৎ মৃত্যু হবে। আমি লাফিয়ে উঠলাম, বলো কি? তাহলে? কিন্তু আশ্চর্য, লাল পেন্সিলটা সুকুমারের টেবিলে দেখলাম না।
বলে হঠাৎ উঠে গভীর চিন্তায় ঘরময় পায়চারি করতে লাগলো। আমার মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন গজগজ করছিল, কিন্তু ব্যোমকেশের চিন্তাসূত্র ছিন্ন করতে ভরসা পেলাম না। রাত্রে শুয়ে সে একটা প্রশ্ন করল, তুমি তো একজন সাহিত্যিক, বলো দেখি থিম্বলের বাংলা কি? আমি আশ্চর্য হয়ে বললাম, থিম্বল? যা আঙুলে পড়ে দর্জিরা সেলাই করে? হ্যাঁ। আমি ভাবতে ভাবতে বললাম, অঙ্গুলিত্রাণ হতে পারে, কিংবা সূচিবর্ম। ব্যোমকেশ বলল, ওসব চালাকি চলবে না, খাঁটি বাংলা প্রতিশব্দ বলো। স্বীকার করতেই হলো, বাংলা প্রতিশব্দ যে নেই সেটা অন্তত আমার জানা নেই। জিজ্ঞাসা করলাম, তুমি জানো? হুম, জানলে আর জিজ্ঞাসা করবো কেন? ব্যোমকেশ আর কথা বলল না। আমিও বাংলা ভাষার অশেষ দৈন্যের কথা চিন্তা করতে করতে কখন ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে দেখি ব্যোমকেশ বাইরে বেরিয়ে গেছে। একটু রাগ হলো, কিন্তু বুঝলাম আমাকে না নিয়ে যাওয়ার তার কোনো মতলব আছে, হয়তো আমি গেলে অসুবিধা হবে। যখন ফিরল তখন বেলা প্রায় 11টা। জামা খুলে পাখাটা চালিয়ে দিয়ে এসে সিগারেট ধরালো। সে ধোয়া টেনে আস্তে আস্তে ছাড়তে ছাড়তে বলল, উইলগুলো দেখা গেল। উইলের সাক্ষী বাড়ির বামুন আর চাকর, তাদের টিপসই রয়েছে। বাড়ির অন্য ঘরগুলো ভালো করে খানা তল্লাশ করতে বললাম, কিন্তু বিধুবাবু গো ধরেছেন, আমি যা বলবো তার উল্টো কাজ করবেন। শেষ পর্যন্ত ভয় দেখিয়ে এলুম, যদি খানা তল্লাশ না করেন কমিশনার সাহেবকে নালিশ করব। তারপর তারপর আর কি, তিনি এখনো মতিলালকে কামড়ে পড়ে আছেন। মেয়েটা ভয়ানক শক্ত, এমন মুখ টিপে রইল, কিছুতেই মুখ খুলল না। অথচ এই রহস্যের চাবিকাঠি কিন্তু তার কাছে। যাই হোক, দেখা যাক। বিধুবাবু যদি শেষ পর্যন্ত খানা তল্লাশ করার মনস্থ করেন, হয়তো কিছু পাওয়া যেতে পারে। কি পাওয়া যাবে প্রত্যাশা করো? কে বলতে পারে? সামান্য জিনিস হয়তো একটা ডাক্তারি দোকানের ক্যাশ মেমো, কিংবা একটা পেন্সিল, কিংবা... কিন্তু বৃথা গবেষণা করে লাভ নেই। চলো, স্নান করার বেলা হলো। দুপুরবেলা ব্যোমকেশ আরামকে দ্বারায় চোখ বুজে শুয়ে কাটিয়ে দিল। মনে হলো সে যেন গভীর প্রতীক্ষা করছে। 3টে বাজতেই পুটিরাম চা দিয়ে গেল। নিঃশব্দে চা পান করে ব্যোমকেশ আগের মতো পড়ে রইল। 4:30 বাজার পর পাশের ঘরের টেলিফোন বেজে উঠল। ব্যোমকেশ দ্রুত উঠে গিয়ে ফোন ধরল। কে আপনি? ও, ইন্সপেক্টর বাবু, কি খবর? সুকুমার বাবুর ঘর সার্চ হয়েছে? বেশ বেশ। বিধুবাবু তাহলে শেষ পর্যন্ত... তার ঘরে কি পাওয়া গেল? হ্যাঁ, সুকুমার বাবুকে অ্যারেস্ট করা হয়েছে? তারপর কিছু পাওয়া গেল? ক্লোরোফর্মের শিশি আলমারির বইয়ের পেছনে ছিল। আর উইল, আর একখানা টাইপ করা উইল? বলেন কি? কোন তারিখের? যে রাত্রে করালিবাবু মারা যান সেদিন তৈরি? কোথায় ছিল? বাকের তলায়। এই উইলে ওয়ারিশকে? ফণীবাবু? হ্যাঁ, ঠিক বলেছেন, পর্যায়ক্রমে তারই পালা ছিল বটে। সুকুমারবাবুর বোনকে কি গ্রেপ্তার করা হয়েছে? না। ও, বুঝেছি। ঘরে আর কিছু পাওয়া যায়নি? এই ধরুন একটা লাল পেন্সিল পাননি? আশ্চর্য, সেলাইয়ের কোনো উপকরণ পাননি? তাই তো। আচ্ছা, বিধুবাবু আছেন? মতিলালকে খালাস করতে গেছেন। তবুও ভালো, বিধুবাবুর সুমতি হয়েছে। আচ্ছা, সুকুমারবাবু ঘর ছাড়া আর অন্য কোনো ঘর সার্চ হয়েছে কি? আর হয়নি? কি বললেন? বিধুবাবু দরকার মনে করেননি? বিধুবাবু তো কোনো কিছুরই দরকার মনে করেন না। আচ্ছা, আজ আমাদের যাওয়ার দরকার আছে কি? নতুন উইলখানা দেখতুম। ও, নিয়ে গেছেন? আচ্ছা, কাল সকালেই হবে। লাল পেন্সিল আর ওই সেলাইয়ের উপকরণটা যতক্ষণ আর না পাওয়া যাচ্ছে ততক্ষণ... হ্যাঁ, কি বলছেন? সুকুমারের বিরুদ্ধে ওভারওয়েলমিং এর প্রমাণ পাওয়া গেছে? তা বলতে পারেন, কিন্তু ডাক্তারের রিপোর্ট পাওয়া গেছে? মৃত্যুর সময় সম্বন্ধে কি লিখেছেন?
আহারের 3 ঘন্টা পরে, তার মানে আন্দাজ রাত 12টা। আচ্ছা, কাল সকালে নিশ্চয়ই যাব। ফোন রেখে ব্যোমকেশ ফিরে এসে বসল। তার চিন্তা কুঞ্চিত ভুরু এবং মুখ দেখে মনে হলো সে সম্পূর্ণ সন্তুষ্ট হতে পারেনি। জিজ্ঞাসা করলাম, সুকুমারী তাহলে? তুমি তো গোড়া থেকেই সন্দেহ করেছিলে না? কিছুক্ষণ নীরব থেকে ব্যোমকেশ বলল, এ ব্যাপারে যত কিছু প্রমাণ সবই সুকুমারবাবুর দিকে নির্দেশ করছে। দেখো, করালিবাবুর মৃত্যুর ঘটনাতে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এ ডাক্তারের কাজ। যারা ডাক্তারি কিছু জানে না তারা ওভাবে খুন করতে পারে না। কিন্তু যে ছুঁচটা ব্যবহার করা হয়েছে তাও তার বোনের সেলাইয়ের বাক্স থেকে চুরি করা, এমনকি সুতোটাও পর্যন্ত এক। সুকুমার 12টার সময় বাড়ি ফিরল, ঠিক সেই সময় করালিবাবু মারা গেলেন। সুকুমারের ঘর সার্চ করে বেরিয়েছে ক্লোরোফর্মের শিশি আর একটা টাইপ করা উইল, করালিবাবুর শেষ উইল, যাতে তিনি সুকুমারকে বঞ্চিত করে ফণীকে সর্বস্ব দিয়ে গেছেন। সুকুমার নিজের মুখেই স্বীকার করেছে যে সেদিন সন্ধ্যাবেলা করালিবাবুর সঙ্গে তার ঝগড়া হয়েছিল। সুতরাং তিনি যে আবার উইল বদলাবেন তা সে বেশ বুঝতে পেরেছিল। খুন করার মোটিভ পর্যন্ত পরিষ্কার পাওয়া যাচ্ছে। তাহলে সুকুমারী যে আসামি তাতে আর সন্দেহ নেই। সন্দেহের অবকাশ কোথায়? আচ্ছা, সুকুমারকে দেখে তোমার কিরকম মনে হলো? খুব নির্বোধ বলে মনে হলো কি? আমি বললাম, না, বরঞ্চ বেশ বুদ্ধি আছে বলেই মনে হলো। ব্যোমকেশ ভাবতে ভাবতে বলল, সেখানেই তো ধোকা লাগছে। বুদ্ধিমান বোকার মতো কাজ করে কেন? বলেই ব্যোমকেশ সচকিতভাবে সোজা হয়ে উঠে বসল। দরজার কাছে একটা অস্পষ্ট পদধ্বনি আমিও শুনতে পেয়েছিলাম। ব্যোমকেশ গলা চড়িয়ে ডাকল, কে? ভেতরে আসুন। কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। তারপর আস্তে আস্তে দরজা খুলে গেল। তখন ঘোর বিস্ময়ে দেখলাম সম্মুখে দাঁড়িয়ে আছে সত্যবতী। সত্যবতী ঘরে প্রবেশ করেই দরজাটা ভেজিয়ে দিল। কিছুকাল শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ ঝরঝর করে কাঁদতে কাঁদতে রুদ্ধস্বরে বলল, ব্যোমকেশ বাবু, আমার দাদাকে আপনি বাঁচান। অপ্রত্যাশিত আবির্ভাবে আমি একেবারে ভ্যাবাচেকা খেয়ে গিয়েছিলাম। ব্যোমকেশ কিন্তু তড়াক করে সত্যবতীর সম্মুখে এসে দাঁড়ালো। সত্যবতীর মাথা ঘুরে গেছিল। সে অন্ধভাবে একটা হাত বাড়িয়ে দিলেই ব্যোমকেশ তার হাত ধরে একখানা চেয়ারে এনে তাকে বসিয়ে দিল এবং আমাকে ইঙ্গিত করতেই আমি পাখাটা চালিয়ে দিলাম। প্রথম মিনিট 2-3 সত্যবতী চোখে আঁচল দিয়ে খুব কাঁদল। আমি নির্বাক লজ্জিত মুখে অন্যদিকে চোখ ফিরে রইলাম। আমাদের বৈচিত্র্যপূর্ণ জীবনেও এমন ব্যাপার কখনো ঘটেনি। সত্যবতীকে আমি আগে একবারই দেখেছিলাম। সাধারণ শিক্ষিত বাঙালি মেয়ের থেকে যে সে আকারে প্রকারে কিছুটা পৃথক তা মনে হয়নি। সুতরাং ঘোর বিপদের সময় সমস্ত শঙ্কা ও সংকোচ লঙ্ঘন করে সে যে আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে, এটা যেমন চিন্তার বাইরে সেরকমই বিস্ময়কর। বিপদ যখন আসে অধিকাংশ বাঙালি মেয়েই জড়বস্তু হয়ে পড়ে, কিন্তু এই কালো মেয়েটি আমার চোখে সহসা যেন অপূর্ব অসামান্য হয়ে দেখা দিল। তার পায়ের মলিন জরির নাগরা থেকে শুরু করে অযত্ন সম্বিত চুল পর্যন্ত যেন অনন্য সাধারণ বিশিষ্টতায় ভরপুর হয়ে উঠল। ভালো করে চোখ মুছে সে যখন মুখ তুলে আবার বলল, ব্যোমকেশ বাবু, আমার দাদাকে আপনি বাঁচান, তখন দেখলাম সে প্রাণপণে আত্মসম্বরণ করেছে, কিন্তু তার গলার স্বর তখনও কাঁপছে। ব্যোমকেশ আস্তে আস্তে বলল, আপনার দাদা অ্যারেস্ট হয়েছেন আমি শুনেছি। দাদা নির্দোষ, তিনি কিছুই জানেন না, বিনা অপরাধে তাকে। ব্যোমকেশ ভিতরে ভিতরে কিছুটা বিচলিত হয়ে উঠেছে বুঝতে পারলাম, কিন্তু সে শান্তভাবে বলল, কিন্তু তার বিরুদ্ধে যে সব প্রমাণ পাওয়া গেছে। সত্যবতী বলল, সেসব মিথ্যে প্রমাণ। দাদা কখনোই টাকা লোভে কাউকে খুন করতে পারে না।
আপনি জানেন না তার মতন লোক। ব্যোমকেশবাবু, আমার মেসোমশাই টাকা চাই না, আপনি শুধু দাদাকে এই বিপদ থেকে উদ্ধার করুন, আমি আপনার পায়ে কেনা হয়ে থাকবো। তার দু চোখ দিয়ে অশ্রুধারা পড়তে লাগলো, কিন্তু সে আর তা মোছার চেষ্টা করল না। বোধ করি সে জানতেই পারল না। ব্যোমকেশ এবার যখন কথা বলল, তখন তার কণ্ঠস্বরে একটা কারতা লক্ষ্য করলাম। সে বলল, আপনার দাদা যদি সত্যিই নির্দোষ হন, আমি প্রাণপণে তাকে বাঁচানোর চেষ্টা করব, কিন্তু দাদা নির্দোষ? আপনি বিশ্বাস করছেন না? আমি আপনার পা ছুঁয়ে বলছি, দাদা এই কাজ করতে পারে না। একটা মাঝিকে মারাও তার পক্ষে সম্ভব নয়। বলতে বলতে সে হঠাৎ নতজানু হয়ে ব্যোমকেশের পায়ের ওপরে হাত রাখল। ও কি করছেন? আরে উঠে বসুন, উঠে বসুন বলে ব্যোমকেশ নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পা সরিয়ে নিল। আপনি আগে বলুন, দাদাকে ছেড়ে দেবেন? ব্যোমকেশ দুই হাত ধরে সত্যবতীকে জোর করে তুলে চেয়ারে বসিয়ে দিল। তারপর তার সম্মুখে বসে দৃঢ় স্বরে বলল, আপনি ভুল করছেন। সুকুমারবাবুকে ছেড়ে দেওয়ার মালিক আমি নই, পুলিশ। তবে আমি চেষ্টা করতে পারি, কিন্তু চেষ্টা করতে হলে সব কথা আমার জানা দরকার। আপনি বুঝতে পারছেন না, আমার কাছ থেকে যতক্ষণ আপনি কথাগুলো গোপন করবেন ততক্ষণ আমি কোনো সাহায্যই করতে পারবো না। চোখ নিচু করে সত্যবতী বলল, আমি তো কোনো কথা গোপন করিনি। করছেন। আপনি সেই রাত্রেই করালিবাবুর ঘরে গিয়ে তার মৃত্যুর কথা জানতে পেরেছিলেন, কিন্তু আমাকে বলেননি। ভয়ে বিস্ফারিত চোখে সত্যবতী ব্যোমকেশের দিকে তাকালো, তারপরে বুকে মুখ গুজে নীরব হয়ে রইল। ব্যোমকেশ নরম সুরে বলল, এখন সব কথা বলবেন কি? কাতর চোখ দুটি তুলে সত্যবতী বলল, কিন্তু সে কথা আমি কি করে বলবো? তাতে দাদার ওপরেই সব দোষ গিয়ে পড়বে। অনুনয়ের কণ্ঠে ব্যোমকেশ বলল, দেখুন, আপনার দাদা যদি নির্দোষ হন তাহলে সত্যি কথা বললে তার কোনো অনিষ্ট হবে না। আপনি নির্ভয়ে সমস্ত খুলে বলুন, কোনো কথা গোপন করবেন না। সত্যবতী অনেকক্ষণ মুখ নিচু করে ভাবল, শেষে ভগ্ন স্বরে বলল, আচ্ছা, বলছি। আমার যে আর উপায় নেই। আগত চোখের জল আঁচল দিয়ে মুছে নিজেকে কিছুটা শান্ত করে সে ধীরে ধীরে বলতে আরম্ভ করল। সেদিন সন্ধেবেলা মেসোমশাইয়ের সঙ্গে দাদার একটু বচসা হয়েছিল। মেসোমশাই দাদাকে সব সম্পত্তি উইল করে দিয়েছিলেন, তাই নিয়ে মতিদার সঙ্গে দুপুরবেলা তুমুল ঝগড়া হয়ে গিয়েছিল। কলেজ থেকে ফিরে তাই শুনে দাদা মেসোমশাইকে বলতে গিয়েছিলেন যে তিনি সব সম্পত্তি চান না, সম্পত্তি যেন সকলকে সমান ভাগ করে দেওয়া হয়। মেসোমশাই কোনো রকম তর্ক সইতে পারতেন না। তিনি রেগে উঠে বললেন, আমার কথার উপর কথা, বেরো এখান থেকে, তোমাকে এক পয়সাও দেওয়া হবে না। মেসোমশাই যে এ কথায় রাগ করবেন তা দাদা বুঝতে পারেননি। তিনি সে ঘর থেকে বেরিয়ে এসে ফণিদার ঘরে গিয়ে বসলেন। ফণিদা খোঁড়া মানুষ, বাইরে বেরোতে পারতেন না, তাই দাদা রোজ সন্ধ্যেবেলা তার কাছে গিয়ে খানিকক্ষণ গল্প করতেন। ফণিদাকে আপনারা বোধহয় দেখেছেনই। তিনি স্কুলে কলেজে পড়াননি বটে, কিন্তু বেশ ভালো লেখাপড়া জানেন। তার আলমারির বই দেখে বুঝতে পারবেন কত রকম বিষয়ে তার দখল আছে। অনেক সময় আমি তার কাছে পড়া বলেও নিয়েছি। মেসোমশাইয়ের সঙ্গে বচসা হওয়াতে দাদার মনটা খারাপ হয়ে গিয়েছিল। তিনি রাতে আন্দাজ 8টার সময় আমাকে বললেন, সত্য, আমি বায়োস্কোপ দেখতে যাচ্ছি, 11:30টার সময় ফিরব, সদর দরজা খুলে রাখিস। এই বলে খাওয়া দাওয়া সেরে তিনি চুপি চুপি বেরিয়ে গেলেন। আমাদের বামন ঠাকুর রাত্রির খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর বাইরে গিয়ে অনেক রাত্রি পর্যন্ত নিজের দেশের লোকের সঙ্গে আড্ডায় গল্পগুজব করে। আমি জানতাম, তাই দাদাকে আর দৌড় খুলে দেওয়ার জন্য আমি আর জোর করলাম না। রাত্রি 10টার পর হাড়ি হেসেলে উঠে গেল, আমিও গিয়ে শুয়ে পড়লাম। ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ একসময় ঘুম ভেঙে গেল। মনে হলো যেন দাদার ঘরে একটা শব্দ শুনতে পেলাম। মেঝের উপর একটা ভারী জিনিস, টেবিল কি বাক্স সওয়ালে যেরকম শব্দ হয় সেরকম শব্দ। ভাবলাম দাদা বায়োস্কোপ নিয়ে ফিরে এলেন। আবার ঘুমাবার চেষ্টা করলাম,
কিন্তু কি জানি ঘুম এলো না। চোখ চেয়ে শুয়ে রইলুম। দাদার ঘরে থেকে আর কোনো সাড়া পেলুম না। মনে করলাম তিনি শুয়ে পড়েছেন। এভাবেই মিনিট পরে কেটে যাওয়ার পর বারান্দায় একটা খুব মৃদু শব্দ শুনতে পেলাম, যেন কে পা টিপে টিপে যাচ্ছে। ভারী আশ্চর্য মনে হলো। দাদা তো অনেকক্ষণ শুয়ে পড়েছেন, তবে কে বারান্দা দিয়ে যাচ্ছে? আমি আস্তে আস্তে উঠলুম। দরজায় একটু ফাঁক করে দেখলুম দাদা নিঃশব্দে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। চাঁদের আলো বারান্দায় পড়েছিল বলে দাদাকে স্পষ্ট দেখতে পেলাম। ব্যোমকেশ বলল, একটা কথা, আপনার দাদার পায়ে জুতো ছিল? হ্যাঁ। তার হাতে কিছু ছিল? না। কিচ্ছু না? একটা কাগজ কিংবা শিশি? কিছু না। ব্যোমকেশের দৃষ্টি চাপা উত্তেজনায় প্রখর হয়ে উঠল। সে বলল, তারপর বলে যান। প্রথমটা আমি কিছু বুঝতে পারলুম না। দাদা 15 মিনিট আগে ফিরে এসেছেন। তার ঘরের আওয়াজ শুনে জানতে পেরেছি। তবে আবার তিনি কোথায় গিয়েছিলেন? হঠাৎ মনে হলো হয়তো মেসোমশাই শরীর খারাপ হয়েছে, তার ঘরে গিয়েছিলেন। মেসোমশাই কখনো কখনো রাত্রিবেলা বাতের বেদনার কষ্ট পেতেন, ঘুম হতো না, তখন তাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়াতে হতো। আমি চুপি চুপি ঘর থেকে বেরিয়ে মেসোমশাইয়ের ঘরের দিকে গেলাম। তার ঘরে তো রাত্রে বরাবরই খোলা থাকে। আমি ঘরে ঢুকলাম। ঘর অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মধ্যেও কিরকম একটা গন্ধ নাকে এলো। গন্ধটা যে ঠিক কিরকম তা আমি আপনাকে বোঝাতে পারবো না। তীব্র নয়, অথচ মিষ্টি মিষ্টি গন্ধ। হ্যাঁ, ঠিক বলেছেন, মিষ্টি মিষ্টি গন্ধ। ক্লোরোফর্ম। তারপর? দূরের পাশে সুইচ। আলো জ্বেলে দেখলাম মেসোমশাই খাটে শুয়ে আছেন, ঠিক যেন ঘুমাচ্ছেন। তার শোবার ভঙ্গি দেখে একবারও মনে হয় না যে তিনি। কিন্তু তবু কি জানি কেন আমার বুকের ভেতরটা ধড়ফড় করতে লাগলো। সেই গন্ধটা যেন একটা ভিজে ন্যাকড়ার মতন আমার নিঃশ্বাস বন্ধ করবার উপক্রম করলো। কিছুক্ষণ আমি দরজার কাছে দাঁড়িয়ে রইলাম। মনকে বোঝাবার চেষ্টা করলাম যে ওটা ওষুধের গন্ধ। মেসোমশাই ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছেন। পা কাঁপছিল, তবু সন্তর্পণে তার খাটের পাশে দাঁড়ালাম। ঝুঁকে দেখলাম তার নিঃশ্বাস পড়ছে না। তখন আমার বুকের মধ্যে যে কি হচ্ছে তা আমি বোঝাতে পারবো না। মনে হচ্ছে এইবার অজ্ঞান হয়ে পড়ে যাব। বোধহয় মাথাটা ঘুরে উঠেছিল। নিজেকে সামলাবার জন্য আমি মেসোমশাই বালিশের ওপর হাত রাখলাম। হাতটা ঠিক তার ঘাড়ের পাশেই পড়েছিল। একটা কাঁটার মতন কি জিনিস হাতে ফুটলো। দেখলো একটা ছুঁচ তার ঘাড়ে আঙুল বাঁধানো। ছুঁচে তখনও সুতো পরানো রয়েছে। আমি আর সেখানে থাকতে পারলাম না। কিন্তু কি করে যে আলো নিভিয়ে নিজের ঘরে ফিরে এলো তাও জানি না। যখন ভালো করে চেতনা ফিরে এলো তখন নিজের বিছানায় বসে ঠক ঠক করে কাঁপছি আর কাঁদছি। তারপর তো সবই আপনি জানেন। দাদাকে আমি সন্দেহ করিনি। আমি জানি দাদা এই কাজ করতে পারেন না। তবু এ কথা যে কাউকে বলা চলবে না তাও বুঝতে দেরি হলো না। পরদিন সকালবেলা কোনো রকমের চা তৈরি করে নিয়ে মেসোমশাইয়ের ঘরে গেলাম। সত্যবতী স্বর ক্ষীণ হয়ে মিলিয়ে গেল। তার মুখের অস্বাভাবিক পাণ্ডুরতা ও চোখের আতঙ্কিত দৃষ্টি থেকে বুঝতে পারলাম কি অসীম সংশয় ও যন্ত্রণার ভেতর দিয়ে এই ভয়ঙ্কর রাত্রিটা তার কেটেছিল। ব্যোমকেশের মুখের দিকে চেয়ে দেখলাম তার চোখ দুটো জলজল করে জ্বলছিল। সে হঠাৎ বলে উঠল, আপনার মতো অসাধারণ মেয়ে আমি দেখিনি। অন্য কেউ হলেও চেঁচামেচি করে অজ্ঞান হতো,
বা বাড়ি মাথায় করতো। বলবার কিছু নেই, আপনাকে আশা দিয়ে যদি কিছু না করতে পারি। এর মধ্যে বিধুবাবু নামে একটা আস্ত আছেন কি না, তাই একটু ভয়। যাই হোক, এটুকু বলতে পারি, আপনি যে সব কথা বললেন তা যদি প্রথমেই বলতেন তাহলে হয়তো এত গোলমাল হতো না। আপনি আর দেরি করবেন না, রাত হয়ে গেছে। আমাদের এটা ব্যাচেলার এস্টাবলিশমেন্ট, বুঝলেন না? সত্যবতী একটু তাড়াতাড়ি বাইরে বেরিয়ে যাচ্ছিল। সে চৌকাঠ পার হয়েছে এমন সময় ব্যোমকেশ মৃদু স্বরে কি যেন তাকে একটা বলল, শুনতে পেলাম না। সত্যবতী চমকে ফিরে তাকালো। কিছুক্ষণের জন্য তার কৃতজ্ঞতা মেশানো মিনতিপূর্ণ চোখ দুটো আমি দেখতে পেলাম। তারপর সে নিঃশব্দে ছোট্ট একটা নমস্কার করে দ্রুত পদে সিঁড়ি দিয়ে নেমে গেল। দরজা ভিজিয়ে দিয়ে ব্যোমকেশ ফিরে এসে বসল। ঘড়ি দেখে বলল, 7টা বেজে গেছে। তারপর মনে মনে কি একটা হিসেব করে চেয়ারে হেলান দিয়ে বসল। এখনো ঢের সময় আছে। আমি প্রচণ্ড উৎসাহে তাকে চেপে ধরলাম। ব্যোমকেশ, কি বুঝলে? আমি তো এমন কিছু, কিন্তু তোমার ভাব দেখে বোধ হয় তুমি যেন ভিতরের কথা বুঝতে পেরেছ। এখনো সব বুঝিনি। আমি বললাম, যাই বলো, সুকুমারের বিরুদ্ধে প্রমাণ যতই গুরুতর হোক, আমার দৃঢ় বিশ্বাস খুন সে করেনি। ব্যোমকেশ হাসল। তবে কে করেছে তা জানি না, কিন্তু সুকুমার নয়। ব্যোমকেশ আর কিছু বলল না। সিগারেট ধরিয়ে নীরবে টানতে লাগলো। বুঝলাম এখন কিছুও বলবে না। আমিও বসে এই ব্যাপারে অদ্ভুত জটিলতার কথা ভাবতে লাগলাম। অনেকক্ষণ পরে ব্যোমকেশ একটা প্রশ্ন করল। সত্যবতীকে সুন্দরী বলা বোধ হয় চলে না, না? আমি চমকে উঠে বললাম, কেন বলো দেখি? না, এমনি জিজ্ঞেস করছি, সাধারণে বোধ হয় কালোই বলবে। বর্তমানে সমস্যার সঙ্গে সত্যবতীর চেহারার কি সম্বন্ধ আছে তা বুঝলাম না, কিন্তু ব্যোমকেশের মন যে কোন দুর্গম পথে চলেছে তা অনুমান করা অসম্ভব। আমি বিবেচনা করে বললাম, হ্যাঁ, লোকে তাকে কালোই বলবে, কিন্তু কুৎসিত বোধহয় বলতে পারবে না। ব্যোমকেশ একটু হেসে উঠে পড়ল, বলল, অর্থাৎ তুমি বলতে চাও কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কেমন? হ্যাঁ, ভালো কথা। অজিত, তোমার বয়স কত হলো বলো দেখি? সবিস্ময়ে বললাম, আমার বয়স? হ্যাঁ, কত বছর, ক মাস, কত দিন, ঠিক হিসেব করে বলো। কে জানে, হয়তো আমার বয়সের হিসাবের মধ্যেই করালিবাবুর মৃত্যু রহস্যটা চাপা পড়ে আছে। ব্যোমকেশের অসাধ্য কিছুই নেই। আমি মনে মনে গুণে বললাম, আমার বয়স হলো 29 বছর 5 মাস 11 দিন। কেন? ব্যোমকেশ একটা ভারী স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক, তুমি আমার চেয়ে 3 মাসের বড়। বাঁচা গেল। কথাটা কিন্তু মনে রেখো। মানে? মানে কিছুই নেই, কিন্তু ও কথা থাক। এই ব্যাপার নিয়ে ভেবে ভেবে মাথা গরম হয়ে উঠেছে। চলো আজ নাইট শোতে বায়োস্কোপ দেখে আসি। ব্যোমকেশ কখনো বায়োস্কোপে যায় না। বায়োস্কোপ থিয়েটার সে ভালোই বাসে না, তাই বিস্ময়ের সীমা রইল না। বললাম, তোমার আজ হলো কি বলো দেখি? একেবারে খেপচুরিয়াস মেরে গেলে নাকি? ব্যোমকেশ হেসে বলল, অসম্ভব নয়, আমি লগন চাঁদা ছেলে। ভট্টাচার্য মশাই কুষ্টি তৈরি করেই বলেছিলেন এ ছেলে ঘোর উন্মাদ হবে। কিন্তু আচ্ছা, দেরি নয়, চলো খেয়ে দিয়ে বেরিয়ে পড়া যাক। চিত্রায় কদিন থেকে একটা ভালো ফিল্ম দেখাচ্ছে। খাওয়া দাওয়া করে সিনেমা হলে উপস্থিত হলাম। রাত্রি 9:30টায় সিনেমা শুরু হলো। ছবিটা কিছুটা লম্বা, শেষ হতে প্রায় 11:15 বেজে গেল। অনেক দূর যেতে হবে, বাসও 2-1খানা ছিল। আমি একটাতে উঠতে যাব এমন সময় ব্যোমকেশ বলল, না না, হেঁটেই চলো, খানিক দূর তো। কর্নওয়ালিস স্ট্রিট ছেড়ে সে যখন পাশের একটা সরু রাস্তা ধরল, তখন বুঝলাম সে করালিবাবুর বাড়ির দিকে চলেছে। এত রাতে সেখানে কি প্রয়োজন তা বুঝতে পারলাম না। যাই হোক, বিনা আপত্তিতে তার সঙ্গে চললাম। স্বাভাবিকের থেকে কিছুটা দ্রুতই আমরা হাঁটছিলাম, তবুও করালিবাবুর বাড়ি পৌঁছতে অনেকটা সময় লাগলো। করালিবাবুর দরজার পাশেই একটা গ্যাস পোস্ট ছিল। তার নিচে দাঁড়িয়ে ব্যোমকেশ তার আস্তিন সরিয়ে ঘড়ি দেখল। ঠিক এই সময় অনেকগুলি ঘড়ি চারদিক থেকে মধ্যরাত্রি ঘোষণা করে দিল। ব্যোমকেশ উৎফুল্লভাবে আমার পিঠে একটা চাপড় মেরে বলল, হয়েছে, চলো এবার একটা ট্যাক্সি ধরা যাক। পরদিন বেলা 8:30টায়
আমরা করালিবাবুর বাড়িতে উপস্থিত হলাম। কয়েকজন পুলিশ কর্মচারী ও বিধুবাবু হাজির ছিলেন। ব্যোমকেশকে দেখে বিধুবাবু একটু অপ্রস্তুত হলেন, কিন্তু সে ভাব গোপন করে গম্ভীর স্বরে বললেন, ব্যোমকেশ বাবু, আপনি শুনেছেন বোধহয় যে সুকুমারকে অ্যারেস্ট করেছি। সেই আসল আসামি। তা আমি গোড়া থেকেই বুঝেছিল। আমি শুধু তাকে লেজে খেলাচ্ছিল। বলেন কি? ব্যোমকেশ অবাক হওয়ার ভান করে বিধুবাবুর দিকে তাকালো। ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর হাসি লুকোনোর জন্য গম্ভীর হয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে থাকল। বিধুবাবু একটু সন্দিগ্ধভাবে বললেন, আপনি আজ কি মনে করে? ব্যোমকেশ বলল, কিছু না, শুনলাম একটা নতুন উইল বেরিয়েছে, তাই সেটা দেখতে এলো। উইল ব্যোমকেশকে দেখাবেন কিনা তা কিছুক্ষণ চিন্তা করে বিধুবাবু অনিচ্ছাকৃতভাবে ফাইল থেকে একটা কাগজ বের করে দিলেন। বললেন, দেখবেন ছিঁড়ে ফেলবেন না যেন। এই উইলটাই হচ্ছে সুকুমারের বিরুদ্ধে সেরা প্রমাণ। করালিবাবুকে খুন করবার পর এটা সুকুমার চুরি করে নিজের ঘরে এনে লুকিয়ে রেখেছিল। কোথায় রেখেছিল জানেন? তার ঘরে যে 3টে ট্রাঙ্ক উপর উপরি করে রাখা আছে, তার নিচের ট্রাঙ্কটির তলায়। ব্যোমকেশ হেসে বলল, বাহ, সবই যে মিলে যাচ্ছে দেখছি। কিন্তু একটা কথা বলুন তো, সুকুমারবাবু উইলখানা ছিঁড়ে ফেললেন না কেন? বিধুবাবু নাকের মধ্যে এক প্রকার শব্দ করে বললেন, সে বুদ্ধি থাকলে তো ভেবেছিল আমরা তার ঘর সার্চই করব না। সুকুমার কিছু বললে? কি আর বলবে, সবাই যা বলে থাকে যেন ভারী আশ্চর্য হয়ে গেছে। এমনি ভাব দেখিয়ে বললে, আমি কিছু জানি না। ব্যোমকেশ উইলখানা উল্টে দেখে শ্রদ্ধার সাথে সেটার ভাঁজ খুলে পড়া শুরু করল। আমিও গলা বাড়িয়ে দেখলাম, সাদা একটা ফুলস্ক্যাপ কাগজের ওপর ছাপার অক্ষরে লেখা আছে, অদ্য ইংরাজি 1933 খ্রিস্টাব্দের 22শে সেপ্টেম্বর তারিখে আমি সজ্ঞানে সুস্থ শরীরে এই উইল করিতেছি যে আমার মৃত্যুর পর আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ও নগদ টাকা আমার কনিষ্ঠ ভাগ্নে শ্রীমান ফণিভূষণ পাইবে। পূর্বে যে সকল উইল করিয়াছিলাম তাহা অত্র নাকচ করা হইল। স্বাক্ষর শ্রী করালীচরণ বসু। উইল পড়ে ব্যোমকেশ লাফিয়ে উঠল। দেখলাম তার মুখ উত্তেজনায় লাল হয়ে উঠেছে। সে বলল, বিধুবাবু, কি আশ্চর্য ব্যাপার! উইল যে... বলে কাগজখানা বিধুবাবুর সামনে ধরল। বিধুবাবু বিস্মিত হবে সেটা আগাগোড়া পড়ে বললেন, কি হয়েছে? আমি তো কিছু... দেখছেন না? বলে স্বাক্ষরের নিচে আঙুল দিয়ে দেখালো। তখন বিধুবাবু চোখ গোল করে বললেন, ও সাক্ষী। চুপ। ব্যোমকেশ ঠোঁটে আঙুল দিয়ে ঘরের ভেজানো দরজার দিকে তাকালো। কিছুক্ষণ উৎকণ্ঠভাবে শুনে পা টিপে টিপে গিয়ে হঠাৎ দরজার কবাট খুলে ফেলল। মাখনলাল দরজায় কান পেতে শুনছিল, সবেগে পালানোর চেষ্টা করল। ব্যোমকেশ তার কলার ধরে ঘরের মধ্যে তাকে টেনে নিয়ে এলো, জোর করে একটা চেয়ারে বসিয়ে দিল। মাখন ভয়ে আধমরা হয়ে গিয়েছে, বলল, ইন্সপেক্টর বাবু, একে ধরে আনুন, ছাড়বেন না, আর কোনো কথা বলতে দেবেন না। চুপ। বিধুবাবু, একটা গ্রেপ্তারি পরোয়ানা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আনিয়ে নিন। আসামির নাম দেওয়ার দরকার নেই, নামটা পরে ভর্তি করে নিলেই চলবে। ততক্ষণ এই লোকটাকে লেজে খেলাম, আমরা আসছি। বিধুবাবু বুদ্ধিভ্রষ্টের মতো বললেন, কিন্তু আমি কিছু... পরে হবে, ইতিমধ্যে আপনি ওয়ারেন্টখানা আনিয়ে রাখুন। এসো অজিত। দ্রুত গতিতে ব্যোমকেশ ওপরে উঠে গিয়ে ফণির দরজায় টোকা মারল। ফণি এসে দরজা খুলে সামনে ব্যোমকেশকে দেখে ঈষৎ অবাক হয়ে বলল, ব্যোমকেশবাবু। আমরা ঘরে প্রবেশ করলাম। ব্যোমকেশের ব্যস্তসম্মত ভাব আর ছিল না। সে হাসি মুখে বলল, আপনি শুনে খুশি হবেন, করালিবাবুর প্রকৃত হত্যাকারী কে সেটা আমরা জানতে পেরেছি। ফণি একটু মলিন হেসে বলল, হ্যাঁ, সুকুমার দা গ্রেপ্তার হয়েছে সেটা জানি, কিন্তু
এখনো যেন বিশ্বাস করতে পারছি না। কথাটা শোনা অবধি আমার মনটা যেন তেতো হয়ে গেছে। তুচ্ছ টাকার জন্যে মামার অপঘাতে প্রাণে গেল। অর্থম অনর্থম, তিনি আমার সব সম্পত্তি দিয়ে গেছেন, কিন্তু এতেও আমি খুশি হতে পারছি না ব্যোমকেশবাবু। নাই দিতেন টাকা, তবু বেঁচে তো তিনি থাকতেন। ব্যোমকেশ বইয়ের সেলফটার সম্মুখে দাঁড়িয়ে বইগুলো দেখতে দেখতে অন্যমনস্ক হয়ে বলল, তা তো বটেই, পুত্রাদপি ধনভাজ্যাং ভীতি। শঙ্করাচার্য তো আর মিথ্যে কথা বলেননি। এটা কি বই? ফিজিওলজি, সুকুমারবাবুর বই দেখছি। বইটা বের করে ব্যোমকেশ নামটা দেখালো। ফণি একটু হেসে বলল, হ্যাঁ, সুকুমারদা মাঝে মাঝে আমাকে তার ডাক্তারি বই পড়তে দিতেন। কি আশ্চর্য দেখুন, এই বাড়িতে আমি সুকুমারদাকেই সবচেয়ে আপনের লোক মনে করতাম, এমনকি দাদার চেয়েও। অথচ তিনি... ব্যোমকেশ আরও কতগুলো বই খুলে দেখে অবাক হয়ে বলল, আপনি তো দেখছি মশাই একজন পাক্কা গ্রন্থকি, সব বই দাগ দিয়ে পড়েছেন। হ্যাঁ হ্যাঁ, পড়া ছাড়া তো আর কোনো অ্যামুজমেন্ট নেই, সঙ্গীও নেই। এক সুকুমারদা রোজ সন্ধ্যাবেলায় খানিকক্ষণ আমার কাছে এসে বসতেন। আচ্ছা ব্যোমকেশবাবু, সত্যি কি সুকুমারদা এই কাজ করেছেন? কোনো সন্দেহ নেই? ব্যোমকেশ চেয়ারে এসে বসল, বলল, অপরাধীর বিরুদ্ধে যেসব প্রমাণ পাওয়া গেছে তাতে সন্দেহের বিশেষ কোনো স্থান নেই। বসুন, আপনাকে সব কথা বলছি। ফণি বিছানায় বসল, আমিও তার পাশে বসলাম। ব্যোমকেশ বলল, দেখুন, হত্যা দু রকমের হয়। এক রাগের মাথায় হত্যা, যাকে বলে ক্রাইম অফ প্যাশন, আর এক সংকল্প করে হত্যা। রাগের মাথায় যে লোক খুন করে তাকে কিন্তু ধরা কঠিন নয়, অধিকাংশ সময় সে নিজেই ধরা দেয়। কিন্তু যে লোক ভেবে চিন্তে নিজেকে যথাসম্ভব সন্দেহমুক্ত করে খুন করে তাকে ধরাই কঠিন হয়ে পড়ে। তখন কে আসামি তার নাম আমরা জানতে পারি না, 5 জন লোকের ওপর সন্দেহ হয়। এরকম ক্ষেত্রে আমরা কোন পথে চলব? তখন আমাদের কাছে একমাত্র পথ হচ্ছে হত্যার প্রণালী থেকে হত্যাকারীর প্রকৃতি বোঝার চেষ্টা করা। বর্তমান ক্ষেত্রে আমরা একটা অদ্ভুত ব্যাপার দেখতে পাচ্ছি। হত্যাকারী লোকটা একধারে বোকা এবং চতুর, সে অত্যন্ত বুদ্ধিমানের মতো খুন করেছে, অথচ নির্বোধের মতো খুনের যা কিছু প্রমাণ নিজের ঘরে গিয়ে রেখে দিয়েছে। বলুন দেখি, সত্যবতীর সূচ দিয়ে খুন করবার কি দরকার ছিল? বাজারে কি ছুঁচ পাওয়া যায় না? আর উইলখানা যত্ন করে লুকিয়ে রাখারও কোনো আবশ্যকতা ছিল কি? ছিঁড়ে ফেললেই তো সব ন্যাটা চুকে যেত। এ থেকে কি মনে হয়? ফণি হাতের ওপর গাল রেখে শুনছিল, বলল, কি মনে হয়? ব্যোমকেশ বলল, যে ব্যক্তি বুদ্ধিমান সে বোকামির ভানও করতে পারে। সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে আসামি যেই হোক সে বুদ্ধিমান, কিন্তু বুদ্ধিমান লোকেও ভুল করে। বোকা সাজবার চেষ্টা সবসময় সফল হয় না। এক্ষেত্রে আসামি কয়েকটা ছোটোখাটো ভুল করেছিল, সেজন্যই আমি তাকে ধরতে পেরেছি। ফণি মৃদু স্বরে জিজ্ঞাসা করল, কি ভুল সে করেছিল? বলছি। ব্যোমকেশ পকেট হাতড়িয়ে একটি সাদা কাগজ বের করল, কিন্তু তার আগে এবারের একটা নকশা তৈরি করে দেখাতে চাই। একটা পেন্সিল আছে কি? যে কোনো পেন্সিল হলেই চলবে। ফণি বিছানার বালিশের পাশে একটা বই রাখা ছিল, সেটার ভেতর থেকে একটা লাল পেন্সিল বের করে দিল। পেন্সিলটা নিয়ে ব্যোমকেশ ভালো করে দেখল, তারপর একটু হেসে সেটা পকেটে রেখে দিয়ে বলল, থাক, প্ল্যান একবার দরকার নেই, মুখেই বলছি। অপরাধী প্রধানত 3টি ভুল করেছিল। প্রথমে, সে গ্রে অ্যানাটমির জায়গায় লাল পেন্সিল দিয়ে দাগ দিয়েছিল। দ্বিতীয়ত, সে বাক্স টানবার সময় একটু শব্দ করে ফেলেছিল। আর তৃতীয়, সে আইন ভালো জানত না। ফণির মুখ থেকে সমস্ত রক্ত নেমে মুখটা একেবারে মরার মতো হয়ে গেছিল। সে অতি কষ্টে উচ্চারণ করল, আইন জানতো না? ব্যোমকেশ বলল, না, আর সেই জন্যই তার অত বড় অপরাধটা ব্যর্থ হয়ে গেল। শুকনো ঠোঁটটা একবার চেটে ফণি বলল, আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। ব্যোমকেশ ধীরে ধীরে বলল, সুকুমার বাবুর ঘর থেকে যে উইলটা বেরিয়েছে, উইল হিসেবে সেটা মূল্যহীন, তাতে সাক্ষীর দস্তখত নেই। মনে হলো ফণি এবার অজ্ঞান হয়ে পড়ে যাবে। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। দৃষ্টিহীন শুষ্ক চোখ মেলে ফণি মাটির দিকে তাকিয়ে রইল।
তারপর দুই হাতে মাথার চুল মুঠি করে ধরে অর্ধব্যক্ত স্বরে বলল, সব বৃথা, সব মিছে। ব্যোমকেশবাবু, আমাকে একটু সময় দিন। আমি আমি বড় অসুস্থ বোধ করছি। ব্যোমকেশ উঠে দাঁড়ালো, ঘাড় নাড়ল। 8 ঘন্টা সময় দিলুম আপনাকে, তৈরি হয়ে নিন। দরজা পর্যন্ত গিয়ে ফিরে দাঁড়ালো, বলল, ও হ্যাঁ, থিম্বলটা অবশ্য ফেলে দিয়েছেন। সেটা সুকুমারের ঘরে কেন রেখে আসেননি সেটা বোঝা যাচ্ছে না। তাড়াতাড়িতে আঙুল থেকে খুলতে ভুলে গিয়েছিলেন না? তাই হবে, কিন্তু ক্লোরোফর্মটা কার হাত দিয়ে আনালেন? মাখন। ফণি বিছানায় শুয়ে পড়ল। আধ ঘন্টা পরে আসবেন। দরজা লাগিয়ে দিয়ে আমরা নিচে নেমে এসে বসলাম। মাখন তখনও ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টরের মাঝখানে জগন্নাথের মতো বসেছিল। ব্যোমকেশ ভীষণ ভ্রুকুটি করে তাকে প্রশ্ন করল, তুমি কবে ফণিকে ক্লোরোফর্ম এনে দিয়েছ? মাখন চমকে উঠে বলল, আমি 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 কিছু জানি না। সত্যি কথা বলো, নইলে ওয়ারেন্ট তোমার নামে লেখা হবে। মাখন কেঁদে ফেলল। দোহাই আপনাদের, আমি এসবের মধ্যে নেই। ফণি বলেছিল তার রাতে ঘুম হয় না, 1 ফোঁটা করে ক্লোরোফর্ম খেলে ঘুম হবে, তাই। বুঝেছি, একে এবার ছেড়ে দিতে পারেন বিধুবাবু। মুক্তি পেয়ে মাখন একেবারে বাড়ি ছেড়ে দৌড় মারল। ওয়ারেন্ট এসেছে? না, এলো এই বটে, কিন্তু কার জন্য ওয়ারেন্ট? করালিবাবুকে যে খুন করেছে তার জন্য। বিধুবাবু প্রচণ্ড রেগে গিয়ে মাথা নেড়ে বললেন, ব্যোমকেশ বাবু, এটা পরিহাসের সময় নয়। কমিশনার সাহেব আপনাকে একটু স্নেহ করেন বলে আপনি আমার ওপর হুকুম চালাচ্ছেন। তাও আমি সহ্য করছি, কিন্তু তামাশা সহ্য করব না। তামাশা নয়, এ একেবারে নিরেট সত্যি কথা। শুনুন তবে, বলে ব্যোমকেশ সংক্ষেপে সমস্ত কথা বিধুবাবুকে বলল। বিধুবাবু কিন্তু কিছুক্ষণ অবাক হয়ে রইলেন। তারপর ধর্মর করে উঠে বললেন, তাই যদি হয় তবে তাকে একলা ফেলেলেন কি বলে? যদি পালায়? পালাবে না, সে নিজের অপরাধ স্বীকার করবে। আর সেইটাই আমাদের একমাত্র ভরসা, কারণ তার অপরাধ আদালতে প্রমাণ করা বিশেষ কঠিন হবে। জুরিদের তো আপনি জানেন, তারা নট গিল্টি বলেই আছে। তা তো জানি, কিন্তু বিধুবাবু আবার বসে পড়লেন। ঠিক 8 ঘন্টা পর আমরা ফণির ঘরে এলাম। বিধুবাবু দরজা খুলে গটগট করে ভেতরে ঢুকেই থমকে দাঁড়িয়ে পড়লেন। ফণি বিছানায় শুয়ে আছে। বিছানার পাশে তার ডান হাতটা ঝুলছে, আর ঠিক তার নিচে মেঝের ওপর মোটাভাবে রক্ত জমে আছে। কবজির কাটা ধমনী থেকে তখনও ফোঁটা ফোঁটা গাঢ় রক্ত ঝরে পড়ছিল। কিছুক্ষণ চেয়ে থেকে ব্যোমকেশ বলল, এতটা আমি প্রত্যাশা করিনি, কিন্তু এছাড়া তার উপায় বা কী ছিল? ফণির বুকের উপরে একখানা চিঠি রাখা ছিল। ব্যোমকেশ চিঠিটা তুলে নিয়ে পড়া শুরু করল। চিঠিতে এই কটি কথা লেখা, ব্যোমকেশবাবু, চলিলাম। আমি খোড়া অকর্মণ্য, এখানে আমার অন্ন জুটিবে না। দেখি ওখানে জোটে কিনা। আমি জানি মোকদ্দমা করিয়া আপনারা আমার ফাঁসি দিতে পারিতেন না, কিন্তু আমার বাঁচিয়াও কোনো লাভ নাই। যখন টাকাই পাইলাম না, তখন কিসের সুখে বাঁচিব? মামাকে খুন করিয়াছি, সেজন্য আমার ক্ষোভ নাই। তিনি আমাকে ভালোবাসিতেন না, খোড়া বলিয়া বিদ্রুপ করিতেন। তবে সুকুমারদার কাছে ক্ষমা চাইতেছি, কিন্তু তিনি ছাড়া দোষ চাপাইবার লোক আর কেহ ছিল না। তাছাড়া তিনি ফাঁসি গেলে আর একটা সুবিধা হইত, কিন্তু যে কথা নিজের বিকলাঙ্গতার লজ্জা জীবনে কাহাকেও বলিতে পারি নাই, আজ তাহা প্রকাশ করিব না। ক্লোরোফর্ম কোথা হইতে পাইয়াছি তাহা বলিব না। যে আনিয়া দিয়াছিল সে আমার অভিসন্ধি জানিত না, তবে পরে হয়তো সন্দেহ করিয়াছিল। আপনি আশ্চর্য লোক, থিম্বলের কথাটাও ভুলেন নাই। সেটা সত্যই আঙুল হইতে খুলিতে ভুলিয়া গিয়াছিলাম। ঘরে ফিরিয়া আসিয়া চোখে পড়িল, সেটা এই ঘরেই আছে, খুঁজিয়া লইবেন। সেদিন রাত্রিরে সত্যবতীর ঘর হইতে থিম্বল আর ছুঁচ চুরি করিয়াছিলাম, তখন সে রান্নাঘরে ছিল। আপনি ছাড়া আমাকে বোধহয় আর কেউ ধরিতে পারিত না, কিন্তু তবু আপনাকে বিদ্বেষ করিতে পারিতেছি না। বিদায়। ইতি বহুদূরের যাত্রী ফণিভূষণ কর। চিঠিটা বিধুবাবুর হাতে দিয়ে ব্যোমকেশ বলল, এখন সুকুমারবাবুকে ছেড়ে দেওয়া বোধহয় আর কোনো বাধা নেই। তার ভগিনীকেও জানানো দরকার। তিনি বোধহয় নিজের ঘরেই আছেন। চলো অজিত। সপ্তাহখানেক পর আমরা দুজন আমাদের বসার ঘরে বসেছিলাম।
বিকেলবেলা নীরবে চা পান চলছিল। গত কদিন দুপুরবেলায় ব্যোমকেশ নিয়মিত বাইরে যাচ্ছিলেন। কোথায় যায় আমাকে বলেনি, আমিও জিজ্ঞেস করিনি। তার কাছে মাঝে মাঝে দু একটা গোপনীয় কেস আসতো, যার কথা আমার কাছেও প্রকাশ করার তার অধিকার ছিল না। আমি জিজ্ঞাসা করলাম, আজও বেরোবে নাকি? ঘড়ি দেখে ব্যোমকেশ বলল, একটু সংকুচিতভাবে প্রশ্ন করলাম, নতুন কেস হাতে এসেছে না? কেস? হ্যাঁ, কিন্তু কেসটা বড় গোপনীয়। আমি আর ও বিষয়ে প্রশ্ন করলাম না। বললাম, সুকুমারের ব্যাপার সব চুকে গেছে? হ্যাঁ, প্রবেটের দরখাস্ত করে। আচ্ছা ব্যোমকেশ, কিভাবে ঠিক ফণি খুন করলো আমাকে বুঝিয়ে বলো তো, এখনো ভালো করে জ্বর ছাড়াতে পারছি না। চায়ের শূন্য পেয়ালাটা নামিয়ে রেখে ব্যোমকেশ বলল, আচ্ছা শোনো, পরপর ঘটনাগুলো যেমন ঘটেছিল বলে যাচ্ছি। সেদিন দুপুরবেলা করালিবাবুর সঙ্গে মতিলালের ঝগড়া হলো। সন্ধেবেলায় সুকুমার এসে তাই শুনে করালিবাবুকে বোঝাতে গেল। সেখান থেকে গালাগালি খেয়ে বেরিয়ে ফণির ঘরে প্রায় 7:30 পর্যন্ত কাটালো। তারপর খেয়ে দিয়ে বায়োস্কোপ দেখতে গেল। এ পর্যন্ত কোনো গোলমাল নেই। রাত্রি 8টা থেকে 9টার মধ্যে, অর্থাৎ সত্যবতী যে সময় রান্নাঘরে ছিল, সেই সময় ফণি তার ঘর থেকে থিম্বল আর ছুঁচ চুরি করল। সে বুঝতে পেরেছিল করালিবাবুর আবার উইল বদলাবেন এবং এবার সে সম্পত্তি পাবে। সে ঠিক করলো বুড়োকে আর মদ বদলানোর ফুরসত দেবে না। বুড়োকে ফণি বিষচক্ষে দেখত। বিকলাঙ্গ লোকের এক অদ্ভুত মানসিক দুর্বলতা প্রায়ই দেখা যায়। তারা নিজেদের দৈহিক বিকৃতি সম্বন্ধে ব্যঙ্গ বিদ্রুপ সইতে পারে না। ফণি বোধহয় অনেক দিন থেকে করালিবাবুকে খুন করার মতলব ছিল। বামুন ঠাকুরের এজাহার থেকে জানা যায় রাত্রি আন্দাজ 11:30টার সময় মতিলালবাবু বাড়ি থেকে বেরিয়েছিল। গাঁজাখোরদের সময়ের ধারণা থাকে না, তাই বামুন ঠাকুর একটু সময়ের গোলমাল করে ফেলেছিল। আমি হিসেব করে দেখেছি মতিলাল বাড়ি থেকে বেরিয়েছিল ঠিক 11:25 তারও দোষ বরাবর ছিল, রাত্রে বাড়িতে থাকতো না। সে বেরিয়ে যাওয়ার পর ফণিও নিজের ঘর থেকে বেরোলো। মতিলালের ঘর করালিবাবুর ঘরের শোবার ঠিক নিচে। পাছে পায়ের শব্দ হয়, তাই ফণি একটু অপেক্ষা করছিল। ঘুমন্ত করালিবাবুকে ক্লোরোফর্ম করতে মিনিট 5 সময় লাগলো। তারপর সে তার ঘাড়ে অপটু হস্তে ছুঁচ ফোটালো। 3বার ছুঁচ ফোটানোর পর ছুঁচ যথাস্থানে পৌঁছল। সুকুমারের মতো ডাক্তারি ছাত্র যদি একাজ করতো তাহলে 3বার ফোটানোর দরকার পড়তো না। করালিবাবুকে শেষ করে ফণি পাশের ঘরের দেরাজ থেকে তার শেষ উইল বার করলো। দেখলো উইল তার নামেই বটে। এখানে একটু সন্দেহের অবকাশ আছে। এমনও হতে পারে যে ফণি করালিবাবুকে ক্লোরোফর্ম করে পাশের ঘরে গিয়ে উইলটা পড়ল। যখন দেখলো উইল তারই নামে, তখন ফিরে এসে করালিবাবুকে খুন করলো। সে যাই হোক, এই ব্যাপারে তার 10-12 মিনিট সময় লাগলো। এখন কথা হচ্ছে উইলখানা নিয়ে সে কি করবে। যথাস্থানে রেখে দিলেও পারত, কিন্তু তাতে সুকুমার বাবুকে ভালো করে ফাঁসানো যায় না। অথচ নিজেকে বাঁচতে গেলে একজনকে তো ফাঁসানো চাই। উইল আর ক্লোরোফর্মের শিশি সে সুকুমারের ঘরেই লুকিয়ে রেখে এলো। জানতো এত বড় কাণ্ডের পর সব ঘর খানা তল্লাশ হবে, তখন উইলও বেরোবে। এক ঢিলে 2 পাখি মরবে। সুকুমার তখন ফিরতে পারে না। সে ফিরছে যখন ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজছে। আর কিছু বোঝবার দরকার আছে কি? উইলে সাক্ষীর দস্তখত না থাকার কারণ কি? ব্যোমকেশ ভাবতে ভাবতে বলল, আমার মনে হয় খাওয়া দাওয়ার পর করালিবাবু উইলটা লিখেছিলেন, তাই আর রাত্রে কিছু করেননি। সম্ভবত তার ইচ্ছে ছিল পরদিন চাকর বামুনদের দিয়ে সই দস্তখত করিয়ে নেবেন। নীরবে ধূমপান করে কিছুক্ষণ কেটে গেল। তারপর জিজ্ঞাসা করলাম, সত্যবতীর সঙ্গে তারপর আর দেখা হয়েছিল? সে কি বলল? খুব ধন্যবাদ দিল তো? বিমর্ষভাবে মাথা নেড়ে ব্যোমকেশ বলল, না, শুধু গলায় আঁচল দিয়ে পেন্নাম করলে। চমৎকার মেয়ে কিন্তু, না? ব্যোমকেশ উঠে দাঁড়ালো। তর্জনী দেখিয়ে আমায় বলল, তুমি আমার চেয়ে বয়সে বড়, সে কথাটা মনে আছে তো? হ্যাঁ, কেন? উত্তর না দিয়ে ব্যোমকেশ পাশের ঘরে চলে গেল। মিনিট 5 পর বিশেষভাবে সেজে গুজে সে বাইরে এলো। আমি বললাম, তোমার গোপন মক্কেল তো দেখছি ভারী শৌখিন লোক। সিল্কের পাঞ্জাবি পরা ডিটেকটিভ না হলে মন ওঠে না। এসেন্স মাখানো রুমালে মুখ মুছে ব্যোমকেশ বলল, সত্য অন্বেষণ তো আর 4টিখানি কথা নয়, অনেক তোড়জোড় দরকার। আমি বললাম, সত্য অন্বেষণ তো অনেক দিন থেকেই করছো, এত সাজসজ্জা তো কখনো দেখিনি। ব্যোমকেশ একটু গম্ভীর হয়ে বলল,
সত্য অন্বেষণ আমি অল্পদিন থেকেই আরম্ভ করেছি। তার মানে? তার মানে অতি গভীর। চললুম। মুচকি হেসে ব্যোমকেশ দরজার দিকে এগোলো। সত্য? ও, আমি লাফিয়ে গিয়ে তার কাজ চেপে ধরলাম। সত্যবতী, এই কদিন ধরে ওই মহাসত্যটাই তুমি খুঁজে বেড়াচ্ছিলে বুঝি? হ্যাঁ ব্যোমকেশ, শেষে তোমার এই দশা? কবি তাহলে ঠিকই বলেছেন, প্রেমের ফাঁদ পাতা ভুবনে। ব্যোমকেশ বলল, খবরদার, তুমি আমার চেয়ে বয়সে অনেক বড়, অর্থাৎ সম্পর্কে তার ভাসুর, ঠাট্টাই আর কি চলবে না। এবার থেকে আমিও তোমায় দাদা বলেই ডাকবো। জিজ্ঞাসা করলাম, আমাকে এত ভয় কেন? সে বলল, লেখক যারটাকেই আমি ঘোর সন্দেহের দৃষ্টিতে দেখি অজিত। দীর্ঘশ্বাস ফেলে বললাম, বেশ, দাদাই হলুম তাহলে। ব্যোমকেশের মাথায় আমি হাত রেখে বললাম, যাও ভাই, 4টে বাজে, এবার জয়যাত্রা বেরিয়ে পড়ো। আশীর্বাদ করি, সত্যের প্রতি যেন তোমার অবিচলিত ভক্তি থাকে। ব্যোমকেশ বের হয়ে গেল। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন। আমরা এই ধরনের রহস্য রোমাঞ্চে ভরা গল্প আপনাদের জন্য নিয়ে আসবো।